হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা? কেমন আছে সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আহ যারা ৫ম শ্রেণীর বৃত্তি পরীক্ষার্থী রয়েছে তাদের জন্য একদম শেষ মুহূর্তের প্রস্তুতির গণিত ক্লাস নিয়ে হাজির হয়ে গিয়েছি আমি। আর সবার পড়াশোনা কেমন চলছে এটা একটু আমাকে জানাবা। যদিও বার্ষিক পরীক্ষার পরে পড়াশোনা করতে একদমই ভালো লাগে না। কিন্তু কিছু ভালো জিনিসের জন্য কিছু ত্যাগ তো স্বীকার করতেই হবে। তাই না? আমি যখন ছোট ছিলাম তখন কিন্তু বৃত্তি পরীক্ষা অনেকটা ক্রেজ ছিল। ঠিক আছে? আমরা কিন্তু ক্লাস 5 এ উঠলে ফাইনাল পরীক্ষার জন্য পড়তাম না। আমরা বৃত্তি পরীক্ষার জন্য পড়তাম। মানে বৃত্তি পরীক্ষা হচ্ছে আমাদের ফাইনাল পরীক্ষা এরকম একটা ব্যাপার ছিল। এবং বৃত্তি পরীক্ষা অনেক প্রেস্টিজিয়াস ছিল যে যারা বৃত্তি পাইতো, হ্যাঁ? যেমন এখন দেখো না জিপিএ 5 পায়, তাদেরও তো আসলে ওইরকম খুব একটা ভ্যালু নাই। আগে কিন্তু এরকম বৃত্তি যারা পাইতো তাদেরকে খুব ভালো স্টুডেন্ট হিসেবে বিবেচনা করা হইতো। ঠিক আছে? সো এটাতে একটু ভালো করার চেষ্টা করতে পারার চেষ্টা করা উচিত আসলে। হ্যাঁ? আমার বিশ্বাস তোমরা যারা এখন এখন ক্লাস করছো তারা জানো যে আসলে এটার গুরুত্ব কতটুকু এবং তোমরা আসলেই এটাতে খুব ভালো গুরুত্ব দিচ্ছ বলেই তোমরা এই ক্লাসটা করছো। ওকে? সো আমরা যে ক্লাসে যে টপিকগুলো দেখাচ্ছি এবং যেই ধরনের কোয়েশ্চেন গুলো দেখাচ্ছি, এই ধরনের আরো যতগুলো কোয়েশ্চেন আছে এখান থেকে ধারণা নিয়ে সেগুলো যদি তুমি প্র্যাকটিস করো, আমরা বিশ্বাস করি অবশ্যই তুমি নিজে বৃত্তি পরীক্ষায় অনেক ভালো করবে, বৃত্তি পাবে এবং তোমার বাবা-মার মুখ উজ্জ্বল করবে। ঠিক আছে? ওকে। তো আমরা ক্লাসটা শুরু করে দিচ্ছি আজকে। আমার নাম হচ্ছে এস.এম. ইমন। আর তোমাদের সাথে থাকবো আজকে আমি কয়েকটা টপিক নিয়ে। সেটা হচ্ছে আজকের টপিকগুলো হচ্ছে সময়, উপাত্ত বিন্যস্তকরণ, ক্যালকুলেটর ও কম্পিউটার। ঠিক আছে? এই কয়টা চ্যাপ্টারের কোয়েশ্চেন প্যাটার্ন গুলো নিয়ে আজকে আলোচনা করব আমরা। ঠিক আছে? ওকে। আর এই পড়াশোনায় ঢোকার আগে কিছু ব্যাপার নিয়ে একটু কথা বলতে চাই। সেটা হচ্ছে তোমাদের বৃত্তি পরীক্ষার কোয়েশ্চেন প্যাটার্ন সম্পর্কে কিন্তু বোর্ড থেকে একটা ধারণা দেওয়া হয়েছে। আমি লাস্ট ক্লাসেও এই কোয়েশ্চেন প্যাটার্ন সম্পর্কে বলেছি। যারা মিস করেছো তাদের জন্য আবারও ছোট করে একটু বলি। ঠিক আছে? ওকে। সো বৃত্তি পরীক্ষায় কিন্তু বলে দেওয়া হয়েছে যে কয়েক ধরনের কোয়েশ্চেন আসবে। প্রথম হচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন বা হচ্ছে যেটাকে আমরা এমসিকিউ মাল্টিপল চয়েস কোয়েশ্চেন বলি। যেমন হচ্ছে একটা কোয়েশ্চেন দেয়া থাকবে, তার হচ্ছে ৪ টা অপশন দেয়া থাকবে। সো তোমাকে সঠিক কোনটা তার উত্তর সেটা দাগাইতে হবে। এরকম ১০ টি প্রশ্ন দেয়া থাকবে এবং ১০ টারই উত্তর করতে হবে। কোনো অপশন থাকবে না। এবং প্রত্যেকটা প্রশ্নের ১ মার্ক করে থাকবে। মানে এখানে তুমি ১০ মার্কের পরীক্ষাটা দিবে। মানে এই পার্টে। ওকে। সেকেন্ড যে পার্টটা থাকবে সেটা হচ্ছে শূন্যস্থান পূরণ। তোমরা অলরেডি আ আগের ক্লাসগুলোতে শূন্যস্থান পূরণ করে আসছো। সো এই শূন্যস্থান পূরণও থাকবে ১০ টি, ১ মার্ক করে ১০ মার্কের। এবং সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন। মানে সৃজনশীলে ক নাম্বারে যে প্রশ্নগুলো থাকে এরকম খুব ছোট্ট করে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন থাকবে। এরকম প্রশ্ন থাকবে ১৬ টি এবং ১৬ টিই উত্তর করতে হবে এবং এগুলো ১ নাম্বার করে থাকবে। আচ্ছা, এবার গেল বহু এমসিকিউ বা বহু নির্বাচনী শূন্যস্থান সংক্ষিপ্ত। এখানে টোটাল তোমার ৩৬ মার্ক চলে গিয়েছে। বাকি যে ৬৪ মার্ক রয়েছে এই ৬৪ মার্ক হবে ৮ টা বড় প্রশ্নের উত্তরের মাধ্যমে এবং এখানেও কোনো অপশন থাকছে না। বৃত্তি পরীক্ষা মানেই বুঝতে পারছো কম্পিটিটিভ, কোনো অপশন দেওয়া হবে না। তোমাকে সব পড়তে হবে, সব পারতে হবে। তো এই ৮ টা প্রশ্নের মধ্যে ৮ টারই উত্তর করতে হবে। প্রত্যেকটির মার্ক থাকবে ৮। ঠিক আছে? সো এভাবে তোমার টোটাল ১০০ মার্ক কাউন্ট হবে। সময় থাকবে ২ ঘন্টা ৩০ মিনিট। ঠিক আছে? ওকে। তো এখানে ভাগগুলো দেয়া আছে যে আমরা কোথায় থেকে এই যে দেখো উপাত্ত বিন্যস্তকরণ ও জনসংখ্যা সম্পর্কিত সমস্যা থেকে একটা প্রশ্ন থাকতে পারে। ঠিক আছে? ওকে। তারপর আজকে যেমন পরিমাপ লাস্ট ক্লাসে পরিমাপ পড়েছিলাম। আজকে হচ্ছে আমরা সময় পড়ব এবং এখান থেকে হচ্ছে এগুলো নিয়ে একটা কোয়েশ্চেন থাকবে। ঠিক আছে? ওকে। তো বৃত্তি পরীক্ষার পড়াশোনা তো আমরা অবশ্যই করব। বাট এই বৃত্তি পরীক্ষার আগে কিছু কমন মিস্টেক করে আমাদের স্টুডেন্টরা। এটা আমাদের ছোটবেলার এক্সপেরিয়েন্স থেকে তোমাদেরকে বলছি এবং আমরা অনেক বছর ধরে যেহেতু পড়াই, সেই এক্সপেরিয়েন্স থেকে বলছি। তুমি যদি জেনে থাকো যে এই ভুলগুলো মানুষজন করে থাকে, তার মানে এই ভুলগুলো তুমিও করতে পারো বা তুমি ফিল করতে পারবে যে হ্যাঁ, তুমি করছো। সো তুমি যদি জানো এটা তোমার ভুল, তাহলে তুমি সেটাকে কিন্তু শুধরে নিতে পারবে। সেই উদ্দেশ্যেই এই কথাগুলো বলা। আর আমরা যেহেতু কয়েকটা ক্লাস নিয়ে ফেলেছি বৃত্তি পরীক্ষার, আজকে মোটামুটি ম্যাথের লাস্ট পার্টের ক্লাস। দ্যাটস ওয়াই এই কথাগুলো আজকের ক্লাসেই তোমাদেরকে বলে দিচ্ছি। প্রথম যে ভুলটা হয় বা প্রথম যে প্রবলেমটা ফেস করে স্টুডেন্টরা সেটা হচ্ছে ঠিকমতো রিভাইজ করতে পারে না পড়াশোনা। যে ১ বছর ধরে একটা পড়াশোনা তুমি করে আসছো। ঠিক আছে? এই সেই জানুয়ারি মাসে তুমি পড়ছো। তারপরে অনেকগুলো দিন পার হইছে। ১ম সাময়িক পরীক্ষা গেছে, ২য় সাময়িক পরীক্ষা গেছে বা অর্ধবার্ষিক পরীক্ষা গেছে, ফাইনাল পরীক্ষা গেছে। অনেক চ্যাপ্টার দেখা গেছে পরে আর ধরাই হয় নাই। ঠিক আছে? সো ধরাই এবং সহজ ছিল। তুই মনে করছি এটা মনে হয় পারি, তখন তো খুব ভালোই পারতাম। এজন্য না খুব ভালো করে রিভাইজ করা হয় নাই।
এই রিভাইজ না করার কারণে এবং অনেক দিনের গ্যাপ থেকে যাওয়ার কারণে তুমি পরীক্ষার হলে গিয়ে দেখবা তোমার মাথায় ওই কোয়েশ্চেনগুলো প্রসেস হচ্ছে না ঠিক মতো। এই ভুলটা আমরা অনেকেই করে ফেলি। একদম সহজ টপিকগুলো আমরা অনেক সময় মনে করি যে এটা তো আমি পারি, এটা আমি খুব ভালোই পারি, এটা রিভাইজ করার কি আছে, হ্যাঁ এটা তো একদম সহজ। কিন্তু প্র্যাকটিস না করলে ভাইয়া এটা কিন্তু তোমার জন্য পরীক্ষার হলে অনেক কঠিন হয়ে যাবে। তো এই ভুলটা করা যাবে না। এক, রিভাইজ দিতে হবে ঠিক মতো। দুই, সহজ টপিক বলে কোনো কিছুকে এড়িয়ে যাওয়া যাবে না। সহজ টপিককে আরো রিভাইজ করে আরো স্ট্রং করে তুলতে হবে তোমার কাছে, যে হ্যাঁ এখানে গুলি মিস হইলেও আমার যাতে এই জায়গা থেকে কোনো কিছু মুখস্থ না হয়। সবচেয়ে বড় ভুল যেটাকে আমি বলি, সেটা শুধুমাত্র তোমরা না, এখনকার স্টুডেন্ট যারা রয়েছে তারা সবাই করে, সেটা হচ্ছে আমরা শুধু অঙ্ক দেখে যাই, আমরা অঙ্ক পড়ি। ব্যাপারটা বুঝো কিন্তু, আমরা অঙ্ক পড়ি, এখন অঙ্ক করি না। পড়া এবং করা দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আছে। আমরা যখন ছোটবেলা ছিলাম তখন বলতো অঙ্ক কষা, এটা শব্দ ছিল, এই শব্দটা বাংলা ভাষা থেকে মনে হয় হাওয়া হয়ে গেছে, এখন আর নাই। অঙ্ক কষা আবার কি জিনিস, মানে অঙ্ক যেহেতু সলভ করতে হয় এটাকে কষা বলা হয়তো। ক পেট কাটা মূর্ধন্যস্বয় আকার, কষা। তোমার আব্বু যারা আছে, যারা শুনতেছেন তারা হয়তো রিলেট করতে পারবেন, ছোটবেলা এই শব্দটা আপনারা অনেক শুনেছেন, অঙ্ক কষা। মানে কি, অঙ্ক হাতে করে করে আমরা করে ফেলতাম, ঠিক আছে? এটাই ছিল ম্যাথ করা বা অঙ্ক করার একটা সিস্টেম। এখন যেটা হয়েছে, আমরা অনেক বেশি সেটা বলবো ভিডিও নির্ভর, নোট নির্ভর বা গাইড নির্ভর হয়ে গেছি। আমরা অঙ্ক কষা বাদ দিয়ে বা অঙ্ক করা বাদ দিয়ে আমরা অঙ্ক পড়ি। মানে এই অঙ্কটা সাথে সাথে সমাধান খুলে ফেলি। মানে নিজে আমার ব্রেনকে কোনোভাবেই ট্রেন করছি না যে অঙ্কের সলিউশন কিভাবে খুঁজে বের করা যায়। আমরা ট্রেন করছি একটা সলিউশন দেখে কিভাবে অঙ্কটা বোঝা যায়। আমার কথা একটু বোঝার চেষ্টা করো। আমি দুইটা কথা বলছি। এক, অঙ্কের মানে একটা ম্যাথ বা একটা প্রবলেম দেখছো, দেখে নিজের ব্রেইনকে ট্রেন করতেছো যে কিভাবে এটার সলিউশন করা যাইতে পারে, এইটা একটা মেথড। আর একটা হচ্ছে অঙ্কের সলিউশনটা তুমি দেখতেছো, দেখে বুঝতেছো যে এটা কেমনে সলিউশন করছে। তার মানে তোমার মাথাকে তুমি জাস্ট ট্রেন করতেছো, একটা সমাধান দেয়া থাকলে তুমি সমাধানটা বুঝতে পারবা যে হ্যাঁ এভাবে সমাধান হচ্ছে, কিন্তু তোমার মাথা থেকে নতুন করে সমাধান আসবে না বা সমাধানের ওয়েটা আসবে না। এটা হচ্ছে সবচেয়ে বড় ভুল। তুমি দেখবা তোমাদের অনেক বড় ভাইয়া আপু যে আছে বা চাচু আঙ্কেল যারা এখনো পড়াশোনা করতেছে, যারা আছেন, তারা অনেকেই অঙ্ক ভয় পায়। এর কারণ কি জানো? ওই ছোটবেলাটা ওইভাবেই, যে তারা সবসময় অঙ্ক মুখস্থ করে আসছে বা অঙ্ক পড়ে আসছে, হাতে করে নাই বা সমাধান দেখে দেখে করছে সবসময়। নিজে থেকে নিজের ব্রেনকে যে একটু কাজে লাগাবো, তোমার ব্রেনটাকে এইভাবে ট্রেন করব যে আমি একটা প্রবলেম দেখছি, এটার সলিউশন খুঁজে বের করতে পারে আমার ব্রেন। এইভাবে কিন্তু আমরা ট্রেন করতেছি না আমার ব্রেনকে ট্রেন করতেছি কিভাবে একটা অঙ্ক দেখছি, এটার সলিউশন এখানে আছে, সেই সলিউশনটা কিভাবে করছে এটা আমি বুঝি, ঠিক আছে? এইভাবে হবে না। সলিউশন তোমার মাথা থেকে বের হইতে হবে। অন্য জায়গার সলিউশন তুমি বুঝতে পারতে তোমার কোনো লাভ নাই, তুমি ভালো করতে পারবা না, ঠিক আছে? ওকে, আমার মনে হয় বুঝাইতে পারছি আমি কোন পয়েন্টটা বুঝাইতে যাচ্ছি। এই ভুলটা আমরা অনেক করি, এটা করা যাবে না। আমাকে আগে ভুল করতে হবে। আগে কি করতে হবে? ভুল করতে হবে। যখন আমি আগে ভুল করব তখন পরীক্ষার খাতায় আমি ঠিক করব। এটাই একমাত্র সূত্র, এর বাইরে আর কোনো সূত্র নাই। তুমি যদি আগে ভুল না করো তাহলে অনেক বেশি সম্ভাবনা তুমি পরীক্ষার হলে গিয়ে সেই ভুলটা করবা, ঠিক আছে? তুমি যদি আগে ভুল করো এবং তুমি যদি জানো যে এটা আমি ভুল করছিলাম, তাহলে ওই ভুল তুমি আর কখনোই করবা না। বলে না, ন্যাড়া বারবার বেলতলা যায় না, কারণ সে বেলতলা গিয়ে একবার শিক্ষা পাইছে যে মাথায় বেল পড়ে মাথা বেড়ে গেছে, ঠিক আছে? তো পরে কিন্তু আর যাবে না। আর সে যদি কখনোই না যায় তাহলে একবার গিয়ে ঘুরে আসবে, ব্যাপারটা এরকম, ঠিক আছে? ওকে, সো কি বলছিলাম, যে অঙ্ক আগে সলিউশন দেখা যাবে না, আগে নিজে নিজে একবার প্র্যাকটিস করতে হবে, ট্রাই করতে হবে, একবার না কয়েকবার। একভাবে হচ্ছে না, আচ্ছা ডিফারেন্ট ওয়েতে ট্রাই করি, হতে পারে তিনটাই ভুল করেছো, তার মানে কিন্তু তুমি জানো এই অঙ্কটা তিনটা ওয়ে আছে, যেই ওয়েতে গেলে প্রত্যেকবারই ভুল হবে। তাহলে তুমি কখনোই ওই অঙ্কটার ওই তিনটা ওয়েতে করবা না। এখন যখন তুমি সঠিক ওয়েটা বের করবা, তুমি দেখবা ওই ওই ম্যাথটা সবসময় তুমি সঠিক ওয়েতেই করতেছো, কারণ তুমি জানো এই তিনটা ওয়ে আমি আগে ট্রাই করছিলাম, এই তিনটা একটাও মিলে নাই অঙ্কটা। তার মানে আমি জানি যে কোন কোন ওয়েতে অঙ্কগুলো ভুল হয়। আমি কি বুঝাইতে পারছি? সো অঙ্ক অবশ্যই সলিউশন আগে দেখা যাবে না, আগে নিজে ট্রাই করতে হবে, নিজের ব্রেইনকে সুযোগ দিতে হবে। ওই যে বলে না যে আমরা এখন অল্প অসুখেই প্যারাসিটামল খাই, এই ওষুধ ওই ওষুধ খেয়ে ফেলি, বাট ডক্টররা কিন্তু বলে দেখবা যে তোমার কোনো অসুস্থ হইলে তুমি আগে নিজের শরীরকে সুযোগ দাও সেটাকে রিকভার করার। আমাদের শরীরে কিন্তু এই যে রোগ নিরাময়ের একটা ক্ষমতা দিয়ে দিয়েছেন সৃষ্টিকর্তা, তাই না? সো
ওইটাকে আগে সুযোগ দিতে হবে সেটার সাথে ফাইট করার। হ্যাঁ, আমরা এখন সুযোগ না দিয়েই তাদেরকে সেই ইটাকে পঙ্গু করে ফেলতেছি, ক্ষমতাটাকে, ওষুধ খেয়ে খেয়ে খেয়ে, সাপ্লিমেন্ট খেয়ে খেয়ে। এটা করা যাবে না। তো ডাক্তাররাও যেরকম বলে আমি সেটাই বললাম যে আগেই সলিউশন দেখা যাবে না, আগে তোমার ব্রেইনকে সুযোগ দাও যে দেখো কোনোভাবে দেখবা সঠিক অ্যান্সার খুঁজে বের করতে পারে কিনা। সো একটা আননোন ম্যাথ আসলেও বা প্রবলেম আসলেও তুমি সেটাকে দেখবা ইজিলি তোমার ব্রেইন একটা না একটা সলিউশন খুঁজে বের করে ফেলছে, এটা তোমাকে অনেক বেশি হেল্প করবে। 3, আমরা অনেক সময় মানে ব্যাপারটা এমন হয় যে আহ বলে না যে আহ, দেখা হয় না এই দুপা ফেলিয়া, মানে ঘর হতে দুপা ফেলিয়া একটি ধানের শিশির হতে একটি ধানের শীষের উপর একটি শিশির বিন্দু, এই টাইপের একটা ব্যাপার স্যাপার, যে ঘরের আশেপাশে সৌন্দর্য না দেখে আমরা পুরো বাইরের বিশ্ব দেখে বেড়ানোর চিন্তা ভাবনা করি, এরকম একটা ব্যাপার আছে। যে আমরা অনেক সময় আমাদের মেইন যে টেক্সট বুক আছে, পাঠ্য বই, এই পাঠ্য বইয়ের যে ম্যাথ গুলো দেয়া আছে, প্রবলেম গুলো দেয়া আছে, এটাকে খুব বেশি একটা গুরুত্ব দেই না। আমরা মনে করি খালি অ্যাডভান্স অ্যাডভান্স, এগুলো তো একদমই সহজ হবে, একদমই সহজ হবে, একটু অ্যাডভান্স প্রবলেম সলভ করি, একটু আরো বেশি বেশি বাইরের প্রবলেম সলভ করি। এটা ভালো, কিন্তু আগে বইয়ের যে ম্যাথগুলো আছে, যে অনুশীলনীগুলো আছে, সেইগুলো ভালো করে প্র্যাকটিস করে তারপরে তুমি বাইরের জিনিসকে সলভ করো। পাঠ্য বইয়ের যেই ম্যাথগুলো রয়েছে এগুলোকে, এবং উদাহরণ থেকে শুরু করে অনুশীলনী, সবগুলোকে অনেক বেশি গুরুত্ব সহকারে তোমার সলভ করতে হবে। যদি এটা তুমি পারো তাহলে তোমার জন্য অনেক ভালো একটা ফলাফল অপেক্ষা করতেছে ইনশাল্লাহ। সো আমি একটু র্যাপ আপ করি, কয়েকটা জিনিস বললাম। এক হচ্ছে অবশ্যই প্রিভিয়াস জিনিসগুলো রিভাইজ করতে হবে এবং এটা রুটিন সাজায় ফেলতে হবে যে কিভাবে আমরা এগুলো করতে পারি। 2 হচ্ছে সহজ টপিক বলে কোনো কিছু নাই, কোনো কিছুকেই সহজ বলে ফেলে রাখা যাবে না। 3 হচ্ছে অঙ্ক না করে শুধু দেখে দেখে যাওয়া যাবে না, সেটা হচ্ছে অঙ্ক তোমাকে হাতে করতে হবে এবং অঙ্ক মুখস্থ না করে বা সলিউশন না দেখে আগে নিজে ট্রাই করব। ভুল হলে কোনো সমস্যা নাই, ভুল হওয়াটা ভালো। এখানে ভুল হলে পরীক্ষার হলে ভুল হবে না, এটা মাথায় রাখতে হবে। এবং পাঠ্য বইয়ে যে প্রবলেমগুলো আছে এগুলো বেশি ভালো করে আগে সলভ করতে হবে। ক্লিয়ার ভাইয়া? ওকে ওকে, নেক্সট যেটা বলবো কি কি করণীয়, ঠিক আছে? আমি তো বললাম কি কি করণীয়, তার সাথে আরো কিছু কথা আমি বলে দেই যে আর কি কি তুমি করতে পারো। সেটা হচ্ছে পড়াশোনাটা না, যে কোনো কিছুই দেখবা একটা রুটিন ভালো, স্ক্যাটার্ড ওয়েতে জিনিসটা ভালো না। যেমন দেখবা তোমাদের স্কুল কিন্তু কোনোদিনও 10টায়, কোনোদিনও 10:30টায়, কোনোদিনও বিকাল বেলা 5টায়, এরকম হয় না, একটা নির্দিষ্ট টাইমে হয়, রাইট? আমরা কিন্তু সকালে উঠি দেখবা, বা দিন রাত হয়, বা আল্লাহ যে দুনিয়া সৃষ্টি করছে দেখবা দিন রাত কিন্তু একটা রুটিন মেনে হয়, মানে একটা নির্দিষ্ট টাইমে সবসময় হয়, তাই না? দেখবা যে সকাল যখন হচ্ছে তখনই কিন্তু হচ্ছে, আর রাত যখন হচ্ছে ঠিক তখনই হচ্ছে। একদিন 2 ঘন্টা পর সকাল, আরেকদিন 5 ঘন্টা পর সকাল, এরকম কিন্তু হচ্ছে না, একটা নির্দিষ্ট টাইমেই হচ্ছে, তাই না? তার মানে যে কোনো কিছুর রুটিন বা নির্দিষ্ট টাইমে করলে বেস্ট আউটপুট পাওয়া যায় বলেই কিন্তু উপরওয়ালা এই জিনিসটা এভাবেই তৈরি করেছেন, সবকিছু তৈরি করেছেন, তাই না? আচ্ছা, সো আমাকেও ওই ওয়েটা ফলো করতে হবে যে পড়াশোনা আমি যখন করব আমি সকালে 2 ঘন্টা পড়বো, এটা ফিক্সড করে ফেলো। তুমি দেখবা তুমি যদি কয়েকদিন ওই সকাল ধরো 6টা থেকে 8টা পর্যন্ত পড়ছি, অথবা যে 8টা থেকে 10টা পর্যন্ত পড়ছে, এই টাইমটায় তুমি যদি কয়েকদিন পড়াশোনা করো, জাস্ট তোমার ব্রেইন অটোমেটিক্যালি প্রিপেয়ার হয়ে যাবে ওই টাইমে পড়াশোনা করার জন্য, এবং তোমার ব্রেইন অনেক ইফেক্টিভ ভাবে কাজ করবে। তাই প্রতিদিন একটা নির্দিষ্ট টাইম বের করো যে আমি সকালে এই টাইমেই পড়বো, সন্ধ্যায় এই টাইমেই পড়বো, ঠিক আছে? এইরকম নির্দিষ্ট টাইম ধরো, টাইম ধরে পড়াশোনা করো, দেখবা তুমি ভালো আউটকাম পাবা। এবং রিভাইজ করার জন্য অবশ্যই সময় রাখবে, প্রতিদিনই চেষ্টা করবে, বা একদিন 2 দিন পর পরই, বা সপ্তাহে 2টা দিন রাখবে রিভাইজ ডে। যা যা পড়ছো ওই 2গুলো দিনে শুধুমাত্র রিভাইজ করবে, দেখবে তোমার মানে ভুলের পরিমাণ একদমই কমে গেছে, এবং মানে রিভাইজ দিতে পরীক্ষার আগে তুমি অল্প জাস্ট দেখলেই তোমার বাকি সবকিছু মনে যাচ্ছে। স্ক্যাটার্ড ওয়েতে পড়া যাবে না, ক্যাটাগরি করে পড়ো। মানে তুমি যেটা করবা সেটা হচ্ছে প্রশ্নের ধরন আইডেন্টিফাই করার চেষ্টা করবা, যে কোনগুলো একই ধরনের কোশ্চেন। আমি কিন্তু ছোটবেলায় ভেবে পড়ছি, সত্যি কথা বলি, আমি একটা চ্যাপ্টারে 20টা অঙ্ক থাকলে আমি 20টা অঙ্কই আগে করি নাই, আর 20টা থেকে আগে 5টা অঙ্ক করছি। এবং কোন 5টা অঙ্ক আমি দেখছি এই অঙ্কটার সাথে এই ম্যাথটা করলে এর পরের গুলো কাছাকাছি একই রকম, তাহলে এটাকে আগে ভালো করে বুঝে করি, এটাকে আমি 5বার করি লাগলে। যখন ওইটাকে 5বার করব, ওই রিলেটেড যতগুলো ম্যাথ আছে ওই ম্যাথগুলো করার জন্য আমার ব্রেইন অটোমেটিক্যালি প্রিপেয়ার্ড, তখন দেখা গেছে ওগুলো ইজিলি আমি করে ফেলতে পারতেছি।
তো এরকম প্রশ্নের ধরন বুঝে বা পরীক্ষার যেভাবে কোয়েশ্চেনগুলো আসতেছে এইভাবে বুঝে বুঝে অঙ্ক করো, প্র্যাকটিস করো। প্রতিদিনের হোমওয়ার্ক প্রতিদিন করো, হোমওয়ার্ক কখনোই জমায় রাখবা না। কেন? দেখো একটা জিনিস তোমাকে বলি আমি, তুমি মনে করতে পারো ভাইয়া আজকে হোমওয়ার্ক করি নাই, কালকে একসাথে 2 দিনেরটা করবো, পরশু একসাথে 3 দিনেরটা করবো, 7 দিনেরটা একসাথে করবো। ভাই তুমি আগামী 6 দিন না খেয়ে থাকো, 7ম দিনে গিয়ে এই সব খাবারগুলো তোমাকে দিয়ে দিই, তুমি একদিনে খেয়ে দেখাও তো। এটা আসলে হয় না, এটা আসলে পসিবল হয় না। যদি এমনই হইতো একদিনে করা যেত তাহলে তোমাকে 1 বছর সময় দেওয়া হতো না, তোমাকে 1 মাসের ভিতরেই ক্লাস 10 পাস করায় দেওয়া পসিবল ছিল, তাই না? যেহেতু যায় না তার মানে দিস ইজ নট আ রাইট ওয়ে। তার মানে প্রতিদিন হোমওয়ার্ক প্রতিদিন কমপ্লিট করে ফেলবো, এটা তোমাকে অনেক বেশি কাজে দিবে। রুটিন তৈরি করাটা অনেক ইম্পর্টেন্ট। রুটিন বলতে একদম টাইম টু টাইম রুটিন আমি কখনোই সাজেস্ট করি না। যে আমার ছোটবেলায় দেখতাম রুটিন এভাবে তৈরি করে 10টা থেকে 11টা বাংলা পড়বো, তারপরে 11টা দেখে 11টা 30 পর্যন্ত সমাজ পড়বো। ভাই এটা না, এই রুটিনে কোনো মানে ভালো রেজাল্ট আসে না। এই রুটিনে কোনো ভালো রেজাল্ট আসে না। তুমি সপ্তাহের একটা টার্গেট নাও যে এই সপ্তাহে আমি এই জিনিসগুলো শেষ করব। তারপরে ভাগ করো যে তোমার তো রুটিন আছে যে তো প্রতিদিন তুমি কখন কখন পড়ো। তাহলে সকালে আমি শুধু বাংলাটা পড়বো, আমি বাংলাটাই পড়ে শেষ করি। বিকালে বা সন্ধ্যার দিকে আমি 2টা সাবজেক্ট পড়তে চাই, এটা ম্যাথ আর এটা হচ্ছে ইংলিশ। তাহলে ম্যাথের আমি এই সপ্তাহে টার্গেট হচ্ছে আমার এতটুকু কমপ্লিট করব, তাহলে আজকের দিনে আমার কতটুকু কমপ্লিট করতে হবে এইটুকু একটা টার্গেট সেট করে ফেলো। এইভাবে রুটিন সাজাও। এবং রুটিন সাজানোটা বড় ব্যাপার না, বড় ব্যাপার ওই যে বলে না স্বাধীনতা অর্জন করার চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। ব্যাপারটা এরকম যে রুটিন অর্জন মানে তৈরি করাটা বড় ব্যাপার না, রুটিন মেনে চলাটা আসলে বড় ব্যাপার। তো মেনে চলতে হবে, তৈরি করলেই হবে না। মোস্ট ইম্পর্টেন্ট থিং সেটা হচ্ছে মানুষের ব্রেইন যতক্ষণ তোমার চোখ খোলা আছে ততক্ষণ কাজ করছে। এখন একটা মেশিন যত মেশিনের কথা চিন্তা করো, যত বেশি কাজ করে তারপর কিন্তু একটা ব্রেক দিতে হয়, আদারওয়াইজ কিন্তু সে ভালো মতো কাজ ফাংশন করতে পারে না। মোবাইল দেখো না হ্যাং করে অনেক সময়, কম্পিউটার হ্যাং করে অনেকক্ষণ চললে, তখন কি করতে একটু বন্ধ করতে হয়, গাড়ি ইঞ্জিন গরম হয়ে যায় তখন একটু থামায় কুল করতে হয়। লিফট দেখো চলতেছে, কিছু টাইম বন্ধ রাখে, এটা খুব জরুরি, বন্ধ রাখাটা জরুরি। এই বন্ধ আমাদের শরীর কখন হয়? শরীর কখনোই বন্ধ হয় না, বাট ম্যাক্সিমাম অর্গানগুলো রেস্ট কখন নেয়? যখন আমি ঘুমাই। ভালো একটা ঘুম দিতে হবে, প্রপার ঘুম দিতে হবে, প্রপার টাইমে ঘুম দিতে হবে, একদম ডিপ স্লিপে চলে যেতে হবে। ওকে, তাহলে দেখবা তোমার পুরো শরীর একটা রিস্টার্ট নিছে এবং তোমাকে পরবর্তীতে আরো ভালো করে কাজ করার জন্য উজ্জীবিত করে তুলবে। আর এই শরীরকে কাজ করার জন্য উজ্জীবিত করতে তোমাকে কি করতে হবে? পুষ্টিকর খাবার খেতে হবে, অবশ্যই পুষ্টিকর খাবার, কিন্তু জাঙ্ক ফুড একদমই বাদ। মানে এখন যা অবস্থা, হ্যাঁ, আমাদের ছোটবেলায় দেখা গেছে খাইলেও তেমন একটা ঝামেলা হইতো না, এখন একটু এখন খারাপের পরিমাণটা এমন বেশি হয়েছে, অনেক ঝামেলা। ঠিক আছে, বাইরে থেকে যত চেষ্টা করবা জাঙ্ক ফুড অ্যাভয়েড করে, কোল্ড ড্রিঙ্কস, এই যে ফাস্ট ফুড চেষ্টা করে অ্যাভয়েড করতে। বড় হইলে এমনি করা লাগবে আমাদের, ওই যে এখন করা লাগতেছে কজ অনেক ঝামেলায় পড়ে যাচ্ছি। তো তোমরা যদি এখন থেকে করো তোমার জন্য অনেক বেশি ভালো। এই তো তোমাদের জন্য কথা, অনেকক্ষণ কথা বললাম তাই না? সো কিছু পড়াশোনা করি। অনেকক্ষণ কথা বলে ফেলছি, বাট আমার মনে হয় লাস্ট ক্লাসে এই কথাগুলো আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আমি যে কথাগুলো বললাম চেষ্টা করবা মেনে চলতে। প্রয়োজন হইলে এই কথাগুলো আবার রেকর্ডে গিয়ে এই কথাগুলো শুনতে, এটা তোমাকে অনেক হেল্প করবে। ম্যাথ তুমি এতদিন শিখে ফেলছো, ম্যাথ আমার এখন শেখানোর কিছু নাই, আমি জাস্ট তোমাকে প্রশ্নের ধরন দেখাই দিব, এই একটা প্রশ্নের প্যাটার্নের সাথে পরিচয় করে দিব যে এইরকম প্রশ্ন আসতে পারে। তো আমি বলতে পারবো না যে কি প্রশ্ন আসবে, বাট তোমার কিভাবে তুমি এই পড়াশোনার জার্নিটাকে সহজ করবা, ইফেক্টিভ করবা, সে নিয়ে আজকে কথা বলেছি। তো তোমরা অলরেডি জানছো যে আজকে হচ্ছে আমরা সময়, উপাত্ত বিন্যস্তকরণ, ক্যালকুলেটর ও কম্পিউটার এই টপিকগুলো নিয়ে কথা বলবো। ওকে, সো আমরা একটু পড়াশোনার ভিতরে চলে যাই। ওকে, প্রথমে শুরু করছি আমাদের যে 12 অধ্যায় সময়। একটা মিনিট। ওকে, ওকে, ফার্স্টেই বহু নির্বাচনী কোশ্চেন দিয়ে শুরু করতে চাচ্ছি। হ্যাঁ, তো একটা কোশ্চেন দেখতে পাচ্ছ, আহ, বলা আছে, এটা কিন্তু 2022 সালে আসছে। ওকে, কোশ্চেনে বলা আছে রেজা নামে একটা ভদ্র ছেলে আছে। কেন ভদ্র ছেলে? কারণ সে 22টা 30-এ ঘুমায়। আচ্ছা তোমরা আমাকে বলো এই 22টা 30 মানে
অ্যাকচুয়ালি এটা তো 24 ঘন্টায় একদিন না, তোমরা জানো ইন্টারন্যাশনালি আসলে 24 আওয়ারে কাউন্ট করা হয়, বাট আমরা বাংলাদেশে বা অনেক কান্ট্রিতে সাধারণত 12 আওয়ারে কাউন্ট করি ঘড়ির টাইমটাকে। তুমি আমাকে বলো তো এএম পিএম দিয়ে, তাই না? আচ্ছা, তো তোমরা আমাকে বলো এই 22টা 30 মানে অ্যাকচুয়ালি এই রেজা কয়টার সময় ঘুমায় এটা আগে বলো আমাকে। যুবরাজ কিন্তু বলেছে অলরেডি, আব্দুল্লাহও বলেছে। হ্যাঁ, ঠিক বলেছো তোমরা, ঠিক আছে। 22টা 30 মানে হচ্ছে 10টা 30, রাত 10টা 30-এ ঘুমাতে যাই। এটা কিন্তু খুবই ভালো অভ্যাস। আমরা কিন্তু এখন পারি না, আমরা অনেক চাইলেও পারি না, বাট এটা করা উচিত, অভ্যাসটা গড়ে তোলা উচিত, ঠিক আছে। 10টা 30-এ ঘুমাতে যায়, এই জন্য তাকে ভালো ছেলে বলেছে। রেজা 22টা 30-এ ঘুমাতে যায়, সকাল 6টা 45-এ ঘুম থেকে উঠে। সে মোট কতক্ষণ ঘুমায়? কে বলতে পারবে সে কতক্ষণ ঘুমায়? 22টা 30 এবং 6টা 45, ঠিক আছে। কিভাবে বের করবো আমরা, বলো তো? অনেকে সঠিক উত্তর দাগিয়ে দিচ্ছে, মানে অ্যান্সার দিয়ে দিচ্ছে, আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ, অনেকেরই সঠিক উত্তর হয়েছে। আহ, তারপর আমি একটু অঙ্কটা করে দিই, দেখো একটু বোঝার চেষ্টা করি। এই 22টা 30-এর পর 24টা যখন বাজবে, তার মানে অ্যাকচুয়ালি রাত 12টা বেজে গেছে। রাত 12টার পর একটা দিন শেষ হয়ে গেল। রাত 12টার পরে পরের দিন শুরু হইলো, ক্যালেন্ডার ডে যদি আমরা হিসাব করি, পরের দিন শুরু হইলো। সেই দিন মানে পরের দিন 22টা 30 কিন্তু আগের দিন ঘুমাইছে, মানে 6 তারিখ যদি ঘুমায়, সকালে উঠে দেখবে 7 তারিখ হয়ে গেছে, কারণ 24টা পার হয়ে গেছে, বা হচ্ছে তোমার বলতে পারো রাত 12টা পার হয়ে গেছে, তাই না? আচ্ছা, সো আগের দিন সে কতটুকু ঘুমিয়েছে এবং পরের দিন কতটুকু ঘুমিয়েছে, এই দুটো যদি যোগ করে দেই, তাহলেই কিন্তু আমি আমার কতটুকু টোটাল কতটুকু ঘুমিয়েছে এটা পেয়ে যাব। সো 22টা 30 তুমি দুইভাবে করতে পারো। এটাকে প্রথমে 12 ঘন্টায় কনভার্ট করতে পারো, যে 10টা 30 এভাবে নিতে পারো, অথবা তুমি 24টা থেকেও এটাকে বাদ দিতে পারো। যে প্রথম দিন আমি দুইটা পার্টে যদি ভাগ করে করে দেখাই, যে প্রথম দিন মনে করো 24টা, তাই না? 24টায় হচ্ছে মানে 24 ঘন্টা বা 24টা মানে রাত 12টায়, ওকে, রাত 12টায় হচ্ছে একদিন পার হয়ে যাচ্ছে। সেই দিন সে কয়টার সময় ঘুমাইছে? সেদিন হচ্ছে 22টা 30-এর সময় সে ঘুমাইছে। তাহলে এই দিন মানে ধরো এটা 5 তারিখ ধরে নিলাম, হ্যাঁ 5 তারিখ, আমি এক্সাম্পল দেওয়ার জন্য বলছি তোমাকে। তাহলে 5 তারিখ সে কতটুকু ঘুমাইলো? 5 তারিখ তো 24টা বাজলে শেষ হয়ে যাবে। তাহলে এখানে উপরে তো 0 0 আছে, তার মানে উপরে একটা 1 মিনিট ধরে নিতে হবে আমাকে, না 1 ঘন্টা ধরে নিতে হবে। তাহলে উপরে যদি আমি ধরে নেই, তাহলে 30 মিনিট বাদ গেলে 60 মিনিট থেকে তাহলে কতটুকু থাকবে? 30 মিনিট থাকবে। যেহেতু একটা মিনিট আমি এখানে ধরে নিছি, একটা ঘন্টা, এই একটা ঘন্টা আবার এখানে যোগ হয়ে যাবে। সো এই 1 ঘন্টা যোগ হয়ে গেলে এটা হয়ে গেল 23, 24 থেকে 23 গেলে 1 থাকলো। তার মানে সে 5 তারিখে 1 ঘন্টা 30 মিনিট ঘুমাইছে। তাহলে 5 তারিখের পরের দিন যখন 24টা পার হয়ে গেছে, তখন সেটা কিন্তু 6 তারিখ হয়ে গেছে। এখানে কিন্তু কোনো তারিখ মেনশন করে নাই, আমি জাস্ট তোমাকে বোঝানোর জন্য বলতেছি, যেটা হচ্ছে আগের দিনের ঘটনা। 12টার আগে সে 1.5 ঘন্টা ঘুমাইছে, এবার আসি 12টার পরে কত ঘন্টা ঘুমাইছে। 12টার পরে কিন্তু 1 থেকে শুরু হয়, তার মানে সে যখন সকাল 6টা 45-এ ঘুম থেকে উঠছে, তার মানে 12টার পরে বা 6 তারিখে সে 6 ঘন্টা 45 মিনিট ঘুমাইছে। তাহলে আগের দিন ঘুমাইলো 1 ঘন্টা 30 মিনিট, পরের দিন ঘুমাইলো 6 ঘন্টা 45 মিনিট। টোটাল সে আসলে কতটুকু ঘুমাইছে? তাহলে টোটাল ঘুমাইছে 6 ঘন্টা 45 মিনিট আর 1 ঘন্টা 30 মিনিট। এভাবে যদি আমি হিসাব করি, আমি দেখতে পারবো, আমি যোগ করে দিচ্ছি। যোগ করলে এই যে 5 নেমে গেল, 4 আর 3 হচ্ছে 7, 75, আর এখানে থেকে গেল কতটুকু বলতো? 7। তুমি আমাকে বলো তো এটা কি আমি ঠিক লিখেছি না ভুল লিখেছি? আমি কিন্তু এখানে একটা ভুল করছি। কি ভুল করছি বলো? আমি বাম পাশে লিখতেছি ঘন্টা আর ডান পাশে লিখতেছি মিনিট। এখানে হচ্ছে 7 ঘন্টা 75 মিনিট। আমরা জানি 60 মিনিটে 1 ঘন্টা হয়ে যায়, রাইট? তাহলে 1 ঘন্টা যখন 60 মিনিট হয়ে যাবে, তাহলে সেটা 75 মিনিট আমার কেন লেখার দরকার আছে? আমি সেটাকে তো বলে ফেলতে পারি যে এই 1 ঘন্টা এখানে বানায় এটার সাথে যোগ করে দিই, রাইট? তাহলে আমি এটাকে লিখতে পারবো এরকম, যে এখান থেকে এইভাবে লেখা যায় 7 যোগ 1 ঘন্টা। 1 ঘন্টা কই থেকে আসছে? এপাশ থেকে আসছে। এখান থেকে 60 মিনিট নিয়ে এখানে 1 ঘন্টা বানাইছি। তাহলে এই 75 থেকে আমি 60 মিনিটকে বিয়োগ করে দিচ্ছি। তাহলে কত থাকে বলো তো? 8 ঘন্টা 15 মিনিট। আমি বাংলা লিখলাম না, জাস্ট এইভাবে বুঝাইলাম। 8 ঘন্টা 15 মিনিট হচ্ছে ব্যাপারটা, তাই না? এই যে ভেরি গুড, মাশাআল্লাহ, সবাই বুঝতে পারছি, ভেরি গুড।
হ্যাঁ, গ নাম্বার কারেক্ট আনসার। ভেরি গুড, ভেরি গুড, সবারটা হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। 7 ঘন্টা 15 মিনিট না, 8 ঘন্টা 15 মিনিট, যেহেতু এখানে 75 হয়েছে, আগে তো 1.5 ঘন্টা ঘুমাইছে তাই না? 6 ঘন্টা আর 1 ঘন্টা কত হলো? 7 ঘন্টা। আর এই 45 মিনিট আর 30 মিনিট কত হলো? 75 মিনিট। তাহলে 75 মিনিটকে কি লেখা যায়? 1 ঘন্টা 15 মিনিট। তো 7 ঘন্টার সাথে আরো 1 ঘন্টা 15 মিনিট যুক্ত হইলে 8 ঘন্টা 15 মিনিট হয়েছে। ঠিক আছে ভাইয়া, তুই এবার বুঝতে পারছো? তোমার জন্য আরেকবার বুঝাই দিলাম। ঠিক আছে, আচ্ছা, ভেরি গুড, সবাই পারছি। এবার এটা হচ্ছে আরেকটা মানে খুবই সহজ একটা উত্তর, তাই না? এটা আমরা সবাই পারি। এটা আমরা পারি কি পারি না বলো তো? এটা কিন্তু 2 বার আসছে, তাই না? 2 বার আসছে। ওকে, এটা পারবো না ইনশাল্লাহ, বলো তো? হুম, হুম, হুম। দেখো, পোল লঞ্চ করে দিয়েছি, একদম সহজ একটা কোশ্চেনের পোল। দেখি কারা সঠিক উত্তর দিচ্ছ। ওকে, সহজ কোশ্চেনের পোল দিয়েছি। আমরা জানি 1 শতাব্দী সমান কত বছর বলতো? 100 বছর, তাই না? দেখি কে কে সঠিক উত্তর দিতে পারছো। এই ভোট দিয়েছো খুবই কম পার্সন, আমি আরো বেশি পার্টিসিপেন্ট এক্সপেক্ট করছিলাম। মাত্র 19 জন ভোট দিছো, বাকিরা ভোট দাও নাই, তাহলে পোল দিতে তোমরা পছন্দ করতেছো না। আমি আর পোল দিব না, ঠিক আছে? ওকে, দেখি কারা কারা সঠিক উত্তর দিছো। সায়েম, সায়েম ইয়া ইয়াসির মনে হয় সায়েম দিয়েছে, জান্নাতুল মাওয়া, মেহেদি হাসান, রাহা, দেন হচ্ছে মেহরাজ আহসান আহাদ, তারপরে হচ্ছে আরাফাত সিদ্দিক, মাফি মাহমুদ, ফতেমা জাহান, নুসাইবা, রুমাইসা, শাফি, সাইফা, তারপর সাবা, আর কে, মেহেদি হাসান মিহান, তারপরে রাবেয়া, আজমাইন, স্বচ্ছ, জুবায়েদ। ঠিক আছে, ওকে, এর সবাই সঠিক উত্তর দিচ্ছে, মার্শাল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। ওকে, চলো আমরা নেক্সট কোশ্চেন যাই। বলছে 2012 সালের ফেব্রুয়ারি মাসের 1 তারিখ বুধবার হলে, খেয়াল করে দেখো, 2012 সালের ফেব্রুয়ারি মাসের 1 তারিখ যদি বুধবার হয়, মাসের শেষ তারিখ কি বার হবে? ফেব্রুয়ারি মাসের 1 তারিখ যদি বুধবার হয়, শেষ তারিখ কি বার হবে? 2012 সালের, তাও আবার, ঠিক আছে? ওকে, তাহলে এখানে 2টা কাজ করতে হবে। প্রথমে আমাকে এইটা আইডেন্টিফাই করতে হবে, যেই সালটা আমাকে বলে দিয়েছে সেই সালটা কি আমার অধিবর্ষ ছিল নাকি অধিবর্ষ ছিল না। এটা আইডেন্টিফাই করার সিস্টেম কি? এটা আইডেন্টিফাই করার সিস্টেম হচ্ছে, যদি আমি জানি তোমরা জানো, তারপর আমি একটু বলে দিচ্ছি যে অধিবর্ষ কিনা এটা জানার জন্য আমরা যেটা করি, সেই সালের লাস্ট 2 ডিজিটকে দেখি। 2 ডিজিট মানে লাস্ট 2 অঙ্ককে দেখি। এই 2 অঙ্ক যদি দুইটাই শূন্য হয়ে যায়, কি বলছি খেয়াল করে শোনো, এই লাস্ট 2 ডিজিট যদি দুইটাই শূন্য হইতো, লাইক 2000, যদি এটা না হয়ে 2000 হইতো, তার মানে লাস্ট 2 ডিজিট কি দুইটাই শূন্য, তাহলে আমরা এই পুরা সালকে 400 দিয়ে ভাগ করতাম। কত দিয়ে? 400 দিয়ে। যদি 400 দ্বারা ডিভাইডেড হয় তাহলে এটা অধিবর্ষ হবে। যদি 400 দিয়ে নিঃশেষে বিভাজ্য না হয় তাহলে অধিবর্ষ হবে না। কখন? যদি লাস্ট 2 ডিজিট 0 হয়, তাহলে কত দিয়ে ভাগ করব? 400 দিয়ে। ওকে, ফাইন। কিন্তু ভাইয়া এখানে লাস্ট 2 ডিজিট যদি 0 না হয়, যদি 1 ডিজিট 0 হয় বা কোনোটাই 0 না হয়, যেমন এখানে 1 আর 2 আছে লাস্ট 2 ডিজিট, মানে লাস্ট 2টা সংখ্যা 1 আর 2, তখন কি করব? তখন আমরা এই পুরোটাকে শুধুমাত্র 4 দিয়ে ভাগ করব। ঠিক আছে, পুরোটাকে না, অ্যাকচুয়ালি তুমি লাস্ট 2টাকে 4 দিয়ে ভাগ করলেই হয়েছে, লাস্ট 2 সংখ্যাকে তুমি 4 দিয়ে ভাগ করলেই হয়েছে, তাহলেও হবে, কোনো সমস্যা নাই। ঠিক আছে, তাহলেও হবে।
ঠিক আছে? সো এটাকে তুমি 4 দিয়ে ভাগ করবা। সো 12 যেহেতু 4 দ্বারা বিভাজ্য, তার মানে এই পুরাটা 4 দিয়ে বিভাজ্য হবে। যদি এই পুরাটা 4 দিয়ে বিভাজ্য হয়, তার মানে বলে দিতে পারি এটা একটা অধিবর্ষ। আমি কি বুঝাইতে পারছি শর্টকাটটা? আমার মনে হয় আমি পারছি। ওকে, যদি এটা অধিবর্ষ হয় তাহলে ফেব্রুয়ারি মাস অবশ্যই এই সালে 29 দিনে হয়েছে। কত দিনে হয়েছে? 29 দিনে হয়েছে। আচ্ছা, এবার আমরা একটা নাম্বার পাইছি, সেটা হচ্ছে 29 দিনে হয়েছে। ওকে, 1 তারিখ ছিল বুধবার। খেয়াল করে দেখো, 1 তারিখ যদি বুধবার থাকে তাহলে 7 তারিখ হবে মঙ্গলবার। বুঝছো? কিন্তু 1 তারিখ বুধবার, দেখো তুমি জাস্ট, আমি তোমাকে বোঝানোর জন্য বলছি। 1 তারিখ বুধবার, 2 তারিখ বৃহস্পতি, 3 শুক্র, 4 শনি, 5 রবি, 6 সোম, 7 মঙ্গল। মানে 1 তারিখ যদি বুধবার হয়, ঠিক 7 তারিখে গিয়ে 1 সপ্তাহ পূরণ হবে। তার মানে ওই তারিখটা কি হবে? মঙ্গলবার হবে। ঠিক তার পরের দিন আবার কি হবে? বুধবার হবে। তার মানে ওই মাসটা যেহেতু 29 দিন, তার কাছাকাছি ডেট হচ্ছে 28। 28 তারিখ 7 দ্বারা বিভাজ্য, মানে কাছাকাছি 7 দিয়ে বিভাজ্য নাম্বার আছে কত? 28। 28 তারিখ হচ্ছে কি তোমার একটা সপ্তাহ পূরণ হয়ে গেছে। তাহলে এই 7 দিয়ে যদি বিভাজ্য হয়, তাহলে তার আগের দিন মানে 28 তারিখ হচ্ছে মঙ্গলবার হবে। আচ্ছা, যেহেতু এটা লিপ ইয়ার ছিল বা অধিবর্ষ ছিল, এই দিনটা কত দিনে হচ্ছে? 29 দিনে হচ্ছে। 28 তারিখ যদি মঙ্গলবার হয়, তাহলে 29 তারিখ কি হবে? 29 তারিখ আবারও বুধবার আসবে, বুধবার হবে। বুঝতে পারছো ব্যাপারটা? আচ্ছা, আমি দেখছি সবাই তোমরা বুধবার অ্যান্সার দিছো, মাশাআল্লাহ। গ নাম্বার। আমরা আরো চাইলে এটা একটু ভেরিফাই করে দেখতে পারি। দেখি তো, আমরা ক্যালেন্ডার নিয়ে আসি। ক্যালেন্ডার কোথায় আছে? এখানে আছে ক্যালেন্ডার? এই যে আছে তো, এখানেই পাবো ক্যালেন্ডার। দেখো তো, এই যে একটা ক্যালেন্ডার পাওয়া দেখা যাচ্ছে মনে হয়। আমরা ওটা কত দেখলাম? 2012 সাল না? 2012 সালে চলে যাই, একদম ভেরিফাই করে দেখব। এই দেখো 2012 সাল। হ্যাঁ, 2012 সালের ফেব্রুয়ারি মাসের ক্যালেন্ডারটা দেখা উচিত। বলছে 2012 সালের ফেব্রুয়ারি মাসের 1 তারিখ, তো 5 তারিখ থেকে শুরু দেখা যাচ্ছে। 1 তারিখ কই? ও, এই যে 1 তারিখ। 1 তারিখ হচ্ছে কতবার? বুধবার। দেখো 2012 সাল ফেব্রুয়ারি মাসের 1 তারিখ হচ্ছে বুধবার। শেষ দিন মানে 29 তারিখ কি? এই যে দেখো 29 তারিখও কিন্তু বুধবার। তার মানে আমরা ভেরিফাই করে ফেলতে পারছি। আর আমি যেটা প্রথমে বলছিলাম যে 1 তারিখ যখন বুধবার হচ্ছে, একটু ওয়েট। এই ক্যালেন্ডার তুমি কোথায় গেলে? ওহ সরি। 1 তারিখ যেহেতু বুধবার হচ্ছে, আহা আবার চলে গেছে। আচ্ছা যাই হোক, যদি 1 তারিখ বুধবার হয়, বা এই যে দেখো 10 তারিখ যদি কি হয়, বুধবার হয়ে থাকে, ঠিক 7 দিন পর 1 2 3 4 5 6 7 সপ্তম দিনটাও বুধবার হবে, তাই না? সপ্তম দিনটাও আবার বুধবার হয়। আর যদি 7 হিসাব করো এটাকে সহ, 1 2 3 4 5 6 7, এটাকে সহ যদি 7 দিন হিসাব করো, তাহলে কিন্তু সেই দিনটা মঙ্গলবার হয়, এবং তার পরের দিনটা আবার মানে অষ্টমতম দিনটা আবার বুধবার হয়, এভাবে আর কি। ঠিক আছে? ওকে, বসে ঘড়িতে রাত 8টা 15 মিনিট। কয়টা? রাত 8টা 15 মিনিট। ফাইন। আন্তর্জাতিক রীতিতে কোন সময়টি হবে? আচ্ছা, বলছে রাত 8টা 15 মিনিট। আমরা বলেছিলাম আন্তর্জাতিক রীতিতে 24 ঘন্টায় দিন ধরা হয়, ঠিক আছে? এবং সেই ঘন্টাটা শুরু হয় রাত 12টা থেকে, মানে 12টার পর থেকে। ঠিক আছে? তাহলে রাত 12টার পর থেকে দুপুর 12টা পর্যন্ত 12 ঘন্টা হয়েছে। তারপর আবার রাত 8টা পর্যন্ত এই 12র সাথে ওই 8টা 15 যোগ হয়ে যাবে। তাহলে 12র সাথে যদি 8টা 15 যোগ করো, তাহলে কত হয় বলো? 12টা, দুপুর 12টা, এটার সাথে কত যোগ করবে? 12 ঘন্টা হয়েছে, তারপরে আবার 8টা 15, তাই না? কত আসতেছে এখানে? 15ই থেকে যাচ্ছে, আর এখানে কত হচ্ছে? 20, মানে 20টা 15। 20টা বেজে 15 মিনিট। গ নাম্বার কারেক্ট আনসার আসতেছে। খুব ইন্টারেস্টিং কিন্তু, তাই না? আচ্ছা, বলছে তামিমের জন্মদিন 28 মে। হ্যাঁ, তামিমের জন্মদিন কবে?
তামিমের জন্মদিন হচ্ছে 28 মে। তামিমের জন্মদিনের 8 দিন পর তাসলিমার জন্মদিন। তাসলিমার জন্মদিন কবে? খেয়াল করে দেখো, 28 মে বলেছে, 28 মে। তাহলে তোমাকে প্রথমে বের করতে হবে মে মাস কত দিনে হয়। মে মাস কত দিনে হয়? আমি কিন্তু ছোটবেলায় হাত গুনে বের করতাম। তোমরা কে কে হাত গুনে যে মাস কত দিনে হয় এটা বের করো, আমাকে জানাও, ঠিক আছে? আমি হাত গুনে কিভাবে বের করতাম, এই যে দেখো জানুয়ারি, এই যে এরকম হাত মুট করলে দেখবা কি হাতের পিছনে এটাকে উঁচু নিচু আছে। তো আমরা এইভাবে হিসাব করতাম যে উঁচু যেগুলো থাকবে সেগুলো 31 দিনে হবে, আর নিচু যেগুলো থাকবে সেগুলো হচ্ছে 30 দিনে হবে, ঠিক আছে? তোমরা কে কিভাবে বের করে জানাও। যে জানুয়ারি 31 দিনে, ফেব্রুয়ারি এটা আমরা জানি 28 দিনে হয়, একটা এক্সেপশন, লিপ ইয়ার হলে 29, মার্চ, এপ্রিল, মে, এই যে মে উঁচু জায়গায় পড়েছে মানে মে হচ্ছে 31 দিনে হয়। আমি ছোটবেলায় এইভাবে বের করতাম, এখন এইভাবেই করি। মে মাস 31 দিনে হয়। মে মাস হচ্ছে 31 দিনে হয়। তাহলে তুমি একটা জিনিস চিন্তা করে দেখো, 28 মে যদি তামিমের জন্মদিন হয়, তার 8 দিন পর হচ্ছে তসলিমার জন্মদিন। তাহলে আমি যদি 28-এর সাথে 8 যোগ করি তাহলে কত আসে বলো তো? 36, তাই না? 36 তারিখ তো নাই ভাই। 28 মের পর তো 36 তারিখ নাই। কেন নাই? কারণ সেটা পরের মাসে চলে যাচ্ছে। কত তারিখ পর্যন্ত থাকতে পারতো? 31 তারিখ পর্যন্ত থাকতে পারতো মে মাসে। তাহলে আমরা যেটা করব, এই 36 থেকে যত তারিখ পর্যন্ত মে মাস থাকতে পারতো মানে 31 দিন, সেটাকে বিয়োগ করে দিব। তাহলে কত আসবে? 5 তারিখ। এই যে তার মানে 5, মে এর পর কি মাস? জুন মাস। তাহলে 5 জুন হবে তাসলিমার জন্মদিন। বুঝতে পারছো ব্যাপারটা? যত তারিখ বলবে তারপরে যত দিন পরে বলবে অন্য কোনো একটা ঘটনা ঘটতেছে, ওই তারিখের সাথে ওই দিন সংখ্যাটা যোগ করে দিবা। যদি দেখো মাস 30 দিন হচ্ছে তাহলে ওইখান থেকে 30 বাদ দিবা। যদি দেখো 29 দিনে হচ্ছে তাহলে 29 বাদ দিবা। যদি দেখো 31 দিন হচ্ছে 31 বাদ দিবা। যেটা হবে সেটাই হচ্ছে তোমার নেক্সট মাসের তারিখ। ব্যাপারটা ইন্টারেস্টিং না? তাহলে 5 জুন, দেখো পেয়ে গেছি, 5ই জুন। ওকে, ভেরি গুড, মাশাআল্লাহ। বলছে 6 মাসকে ঘন্টায় রূপান্তর করলে কি হবে? এটা ইন্টারেস্টিং। এটা আমি পুরোটা করে দিব না, তুমি একে বলে দিচ্ছি, তুমি করো। তাহলে 1 মাস সমান 30 দিন, তাহলে 6 মাস সমান কত দিন হবে? 6 মাস সমান হবে 6 গুণন 30 দিন, বা হচ্ছে 3 6 18, 180 দিন। আর 180 দিন একদিনে কত ঘন্টা ভাইয়া? একদিনে হচ্ছে 24 ঘন্টা। তাহলে 180-কে আমি আবার 24 দিয়ে গুণ করে দিব, তাহলে আমি যেটা পেয়ে যাব সেটা হচ্ছে কত ঘন্টা। এটা তুমি করে ফেলবা, এটা আর আমি করে দিচ্ছি না। হ্যাঁ, 180-কে 24 দিয়ে গুণ করলে তুমি কারেক্ট অ্যান্সার পেয়ে যাবে। ওকে, আচ্ছা। নেক্সট বলছে আজ বুধবার হলে আজ থেকে 50 দিন আগের দিন কি ছিল? এটা ইন্টারেস্টিং। আজ যদি বুধবার হয়, আজ থেকে 50 দিন আগের যেই দিনটা ছিল সেই দিনটা কি ছিল? এটা একটু বোঝার চেষ্টা করো, কি ছিল 50 দিন আগের সেই দিন কি ছিল? দেখো আমি কিন্তু বলছি এখানে একটা ব্যাপার আছে, এই যে ক্যালেন্ডারটা আবার নিয়ে আসি আমি, এটা বুঝাইতে হইলে দেখো আজ বুধবার, আজ বুধবার, খেয়াল করো, মানে 10 তারিখ, তাই না? আজ বুধবার 10 তারিখ, তারিখ দেখার দরকার নেই, জাস্ট বুধবার চিন্তা করো। আমি যদি বলি আজ থেকে 50 দিন না, 10 দিন আগে কি ছিল, ঠিক আছে? বা 8 দিন আগে কি ছিল? দেখো আজ থেকে 8 দিন আগে কি ছিল? আজ এইটা 1 2 3 4 5 6 7, 7 দিন আগে আবার বুধবার ছিল, কিন্তু খেয়াল করে দেখো আজ থেকে 7 দিন আগে আবার সেম ডেট ছিল, সেম বার ছিল। আজ যদি বুধবার হয় 7 দিন আগে আবার বুধবার ছিল, তাহলে 8 দিন আগে কি ছিল? তার আগের দিন মঙ্গলবার। তার মানে 7 দ্বারা বিভাজ্য যদি হয় তাহলে সেই সেম ডেটই আসবে। আজকে বুধবার, আবার আগের 7 দিন বুধবার আগে বুধবার ছিল, 14 দিন আগে আবার বুধবার ছিল, 21 দিন আগে আবার বুধবার ছিল, এরকম 28 দিন আগে আবার বুধবার ছিল। মানে 7 দ্বারা বিভাজ্য হইলে তখন আবার বুধবার। তাহলে আমার ঘটনাটা হইছে কবে? আমার ঘটনাটা হইছে 50 দিন আগের। তাহলে 50-কে যদি আমি 7 দিয়ে ভাগ করে ফেলি তাহলে 7 7 49,
তাহলে 49তম দিন কি ছিল? আজ যদি বুধবার হয় তাহলে এই যে 49তম দিন এইটাও বুধবারই হবে, যেহেতু এটা 7 দ্বারা বিভাজ্য। বুঝতে পারছি? আমি ক্যালেন্ডার দেখে বুঝলাম কি, আজ যেই দিন ঠিক 7 দিন আগে ওই একই দিন। আজ যদি বুধবার হয় তাহলে 7 দ্বারা বিভাজ্য যদি 49 হয় তাহলে 49তম দিনটা বুধবার ছিল। তাহলে বুধবারেরও আরো একদিন আগে, মানে 49 দিনেরও আরো একদিন পিছনে যাইতে হবে। তাহলে সেই ডেটটা কি হবে? মঙ্গলবার। বুঝতে পারছো? আমরা কিন্তু পিছনের দিকে যাচ্ছি। এক্স্যাক্টলি, সবাই সঠিক উত্তর দিছো, মাশাআল্লাহ মাশাআল্লাহ, থ্যাংক ইউ। এটা তো বুদ্ধির খেলা। 60 বছরে কত যুগ? যুগ কত বছরে হয়? যুগ হচ্ছে 12 বছরে। তাহলে 60 ভাগ 12 মানে 5 যুগ, এটাই অ্যান্সার। হ্যাঁ, 1618 সালের ফেব্রুয়ারি মাস কত দিনে ছিল? ইন্টারেস্টিং। তার মানে দেখতে হবে এটা লিপ ইয়ার কিনা। আমরা কিভাবে চেক করব? আমরা লাস্ট 2 ডিজিটকে দেখব। লাস্ট 2 ডিজিটের দুইটা 00 নাই। তার মানে আমরা যেটা করব, এটাকে 4 দিয়ে ভাগ করব। 18কে কি 4 দিয়ে ভাগ করা যায়? 18কে 4 দিয়ে ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হয় না। তাহলে কত, যদি নিঃশেষে বিভাজ্য না হয় তাহলে অধিবর্ষ ছিল না, অধিবর্ষ নয়। অধিবর্ষ না হইলে কত দিনে? কত দিনে? 28 দিনে ছিল। ঠিক আছে, শেষ। অধিবর্ষ হইলে 29 দিন। ওকে, আচ্ছা, আমরা এমসিকিউ দেখলাম, আমরা শর্ট শূন্যস্থান দেখলাম, আমরা শর্ট কোশ্চেন দেখলাম, আমরা একটা সৃজনশীল দেখব। একটা সৃজনশীল আমি করে দিব আর একটা সৃজনশীল তোমরা নিজেরা করবে। ঠিক আছে, একটা হোমওয়ার্ক দিব। বলেছে তামিম 2000 সালের 13ই আগস্ট জন্মগ্রহণ করেছে এবং তার দাদা ঠিক 100 বছর আগে জন্মগ্রহণ করেছে। ফাইন। উভয়ের জন্মসাল অধিবর্ষ কিনা ব্যাখ্যা দাও। আচ্ছা ফাইন। তামিমের জন্মসাল যদি হয় 2000 সাল, তার দাদার জন্মসাল কত? 100 বছর আগে। 2000 থেকে 100 বিয়োগ যাবে, 1900 সাল। সিম্পল। ঠিক আছে, তাহলে তামিমের জন্মসাল তামিমের জন্মসাল 2000 সাল। ওকে ওকে। আর তামিমের দাদারটা কত? তামিমের দাদার জন্মসাল কত হবে বলতো? 2000 সাল থেকে 100 বছর পিছনে, তার মানে কত? 1900 সাল। এখন আমাকে বলতে হবে অধিবর্ষ ছিল কিনা। খেয়াল করে দেখো, এইখানে এই সালের লাস্ট 2 ডিজিট 0, এখানেও এই সালের লাস্ট 2 ডিজিট 0। ভাইয়া বলেছিল লাস্ট 2 ডিজিট যদি 0 হয়ে থাকে তাহলে সেটাকে আমরা কত দিয়ে ভাগ করব? পুরো সালটাকে 400 দিয়ে ভাগ করব। তাহলে আমি যদি 400 দিয়ে 2000 সালকে ভাগ করি তাহলে দেখা যায় 5 আসতেছে। নিঃশেষে বিভাজ্য হয়, তার মানে যেহেতু এটা নিঃশেষে বিভাজ্য হয় সুতরাং এটা একটা অধিবর্ষ সাল। আমি শর্টকাটে লিখে দিলাম। হ্যাঁ, এই সালটা হচ্ছে তামিমের জন্মসালটা একটা অধিবর্ষ সাল। ঠিক আছে, আচ্ছা, যেহেতু তামিমের দাদার জন্মসালেও লাস্টে হচ্ছে 2টা শূন্য আছে, তাহলে এটাকেও আমাকে যেটা করতে হবে 400 দিয়ে ভাগ করতে হবে। আমি দেখতে পাচ্ছি আমি এটাকে 4 দিয়ে ভাগ গুণ করলে, মানে 4 বার গেলে 300 সাল অবশিষ্ট থাকে, নিঃশেষে বিভাজ্য হচ্ছে না, তাহলে এইটা অধিবর্ষ হবে না। আমি পুরো জিনিসটা লিখে দিলাম না, আমি পুরো জিনিসটা বুঝিয়ে দিলাম আর ব্যাখ্যাটা মুখে মুখে বলে দিলাম কেন আসলে তামিমের জন্মসালটা অধিবর্ষ হচ্ছে আর তামিমের দাদার সালটা অধিবর্ষ হচ্ছে না। এটা সাজিয়ে লিখলেই তোমার অ্যান্সার করা শেষ। ক্লিয়ার ভাইয়া? ওকে। বলেছে তামিমের কতদিন আগে তার দাদার জন্ম হয়েছিল তা হিসেব করো। ঠিক আছে, তামিমের কতদিন আগে তার দাদার জন্ম হয়েছিল এটা হিসাব করতে বলছে। খেয়াল করে দেখো,
বলতে পারো ভাই 100 বছর আগে। 100 বছরকে তো আমি 12 দিয়ে সরি 365 দিয়ে গুণ করলেই হয়ে যাচ্ছে। হ্যাঁ, হয়ে যেত, কিন্তু একটু ঝামেলা আছে। ঝামেলাটা কি? আমরা জানি 1 বছর হয় 365 দিনে, ঠিক আছে, কিন্তু এই 100 বছরের মধ্যে কতগুলো বছর ছিল যেই বছরে বছরগুলো 365 দিনে হয় নাই, সেই বছরগুলো 366 দিনে হয়েছে, কারণ ওই বছরগুলো লিপ ইয়ার ছিল। আমাকে যেহেতু দিন হিসাব করতে বলেছে, তাহলে আমাকে ওই লিপ ইয়ার গুলো যোগ করে ফেলতে হবে। তুমি আমাকে বলো 100 বছরের মধ্যে লিপ ইয়ার কতগুলো হবে? তুমি আমাকে বলো 1900 সাল থেকে 2000 সাল পর্যন্ত কতগুলো লিপ ইয়ার হয়েছে? তুমি আমাকে বলো তো। 1900 সালটা লিপ ইয়ার ছিল? ছিল না। তাহলে 2000 সাল পর্যন্ত কতগুলো, 100 বছরে কতগুলো হবে? আমরা জানি 4 বছর পর পর লিপ ইয়ার হয়, ঠিক আছে, 4 বছর পর পর লিপ ইয়ার হয়ে থাকে সাধারণত, ঠিক আছে। তো 100 বছরে মোটামুটি 25টা লিপ ইয়ার আসছে, তার মানে 25টা এক্সট্রা দিন যুক্ত হয়েছে, 25টা এক্সট্রা দিন যুক্ত হয়েছে, তাই না? তাহলে 25টা যদি এক্সট্রা দিন যুক্ত হয়, তাহলে আমাকে যেটা করতে হবে, কত দিনের বড়? 100 বছর গুণন 365 দিন, এটা তো আসবেই, তার সাথে এক্সট্রা যে 25 দিন আসছে সেইটা যুক্ত হয়ে যাবে। কেন? এই এক্সট্রা 25 দিন কোথা থেকে আসছে? এটা আমি ছোট্ট করে লিখে দেই মার্ক করে। এটা হচ্ছে অধিবর্ষের 25 দিন, যাতে তুমি ভুল না করে ফেলো। ওকে, এখানে একটা কথা আছে, আমি একটা জিনিস বলবো, তোমরা আমাকে উত্তর বলবে এটা কেন হবে। যদি তামিমের জন্ম 2000 সালের 13ই আগস্ট না হয়ে এটা যদি 13ই জানুয়ারি হতো, তাহলেও কি আমি এই জিনিসটা লিখতে পারতাম? এটা আমাকে একটু বলো। 2000 সালের 13ই আগস্ট যদি তার জন্ম না হয়ে 13 জানুয়ারি জন্ম হইতো, তাহলেও কি আমরা এখানে 25 যোগ করতাম? আমরা কিন্তু 25 যোগ করতাম না। কেন? কারণ লাস্ট লিপিয়ার, এই যে 25তম লিপিয়ারটা হয়েছে এই যে 2000 সালে, যেহেতু 2000 অধিবর্ষ, এবং সেটা হয়েছে ফেব্রুয়ারি মাসে গিয়ে, আগস্ট মাসটা ফেব্রুয়ারি মাসে পরে আসছে, দ্যাটস ওয়াই এই 25তম লিপিয়ারটা কাউন্ট হয়েছে। যদি তার জন্মটা লিপিয়ার বা ফেব্রুয়ারি মাসের আগে হয়ে যাইতো, তাহলে কিন্তু 2000 সালের লিপিয়ারটা সে পাইতো না, তার মানে 2000 সালটা এখানে যুক্ত হইতো না, তখন এখানে 24 যোগ হইতো, সে 25টা পাইতো না, সে 24টা পাইতো। আমি কি বুঝাইতে পারছি? এতটুকু জাস্ট বুঝে নাও, যেই বছরটা লিপিয়ার আছে তার জন্ম যদি লিপিয়ারের পরে হয়, তাহলে ওই বছরের একদিন যোগ হবে, যেটা এখানে হইছে, তাহলে 24টা যোগ হয়ে যেত, 2000 সালের এটা যোগ হইতো না। হ্যাঁ, 2000 সালটা কেন যোগ হইছে? কারণ তার জন্ম ফেব্রুয়ারি মাসে পরে হয়েছে, ফেব্রুয়ারি মাসে আগে হইলে এটা কত হবে? 24 হয়ে যেত। ক্লিয়ার? ওকে, আমরা বুঝতে পারছি, ভেরি গুড। লিখে দিই 24 যোগ হতো। ওকে, বলছে গ নাম্বার কোশ্চেন বলছে এক্সট্রা, আকিয়া বলছে এক্সট্রা 25 দিন কিভাবে পেয়েছে। আকিয়া, তুমি হয়তো ক্লাসের মাঝখান থেকে বাইরে চলে গেছিলা, মিস করছো, পুরো ব্যাখ্যাটা দেয়া আছে, তুমি পরে ক্লাসের রেকর্ডটা দেখে নিও যে এক্সট্রা 25 দিন আমি কোথা থেকে এনেছি, এটার অনেকক্ষণ ধরে ব্যাখ্যাটা দেওয়া হয়েছে। হ্যাঁ, বা তার মতো যেটা বুঝো নাই, যারা বুঝো নাই তারা পরে আবার রেকর্ডের অংশটুকু দেখে নিও, ওখানে আমি ব্যাখ্যাটা দিয়ে দিছি, ঠিক আছে। বলছে তামিমের বাবা রহমান সাহেব তার চেয়ে 45 বছর 3 মাস 10 দিনের বড়। কার চেয়ে? তামিমের চেয়ে। আচ্ছা, তিনি তামিমের দাদার চেয়ে কত বছরের ছোট? তাই না? এবার তুমি চিন্তা করো, তামিমের বাবা তামিমের চেয়ে 45 বছর 3 মাস 10 দিনের বড়, তার দাদার চেয়ে কত দিনের ছোট? তার দাদা আবার তামিমের চেয়ে 100 বছরের বড়। এখন বলো, 100 বছর 2 মাস 3 দিন এরকম আসছিল না, এক্সাক্ট 100 বছরেরই বড়। তার মানে আমরা যেটা করব, তামিমের দাদা হচ্ছে দাদার চেয়ে কত বছরের বড়? 100 বছর 0 মাস 0 দিনের বড়, 0 দিনের বড় ছিল, তাই না? এটা কে? তামিমের চেয়ে তামিমের দাদা 100 বছর 0 মাস 0 দিনের বড়, এক্সাক্ট 100 বছরেরই বড়। আর তার বাবা কত বছরের বড়? তার বাবা হচ্ছে
45 বছর 3 মাস 10 দিনের বড়। তাহলে তার দাদার চেয়ে সে কতটুকু বছরের ছোট এটা বের করতে হবে। ঠিক আছে, জাস্ট বিয়োগ করে দাও। এটার বিয়োগ কি মনে আছে? এটা বিয়োগ কিভাবে করে? এখানে আছে 10 দিন, উপরে কোনো দিন নাই, তো আমার এক্সট্রা দিন নিয়ে আসতে হবে। এখন এখানে দিন আমরা কি ধরবো? দিন আমরা সাধারণত 30 ধরবো। কেন? কারণ 30 দিনে 1 মাস হয়ে যায়, 30-এর চেয়ে বেশি হলে আবার এই পাশে চলে আসবে। সো আমরা এখানে 30 থেকে এটাকে বাদ দিব, উপরে লিখে দিই 30 দিন। আর মাস ধরা লাগলে আমরা 12 মাস ধরি। 12 মাস ধরি, হ্যাঁ, এটা আলাদা। হ্যাঁ, ওকে। সো 10 যেহেতু উপরে শূন্য বা 10-এর চেয়ে ছোট হইলো, আমরা ওটাকে 30-এ পর্যন্ত কাউন্ট করে ফেলতাম। তো তাহলে এখানে দিন বাকি থাকে কত? 20 দিন, তাই না? যেহেতু এই এক্সট্রা একটা 30 দিন আনছি, এই 30 দিন মানে হতো 1 মাস যোগ হয়ে যাবে এখানে। 30 দিন মানে তো 1 মাস, এক্সট্রা 1 মাস নিয়ে আসছি না ধার এখান থেকে 1 মাস ধার নিয়ে গেছিলাম না, ওটা আবার এটা যোগ করে, তাহলে এখানে হয়ে গেল 4 মাস, উপর আছে শূন্য। তাহলে এখান থেকে একটা বছর নিয়ে যাই, একটা বছর মানে কত? 12 মাস। তাহলে 12 মাস থেকে 4 মাস বাদ গেলে কত হচ্ছে? 8 মাস। এই যে একটা বছর এখানে নিয়ে আসছি, এই বছরটা আবার এখানে এসে যোগ হয়ে যাবে, কারণ একটা বছর আমরা ধার নিয়েছিলাম এখান থেকে। তাহলে এখানে গেল 46 বছর, আর এখানে আছে 100 বছর। তো 100 বছর থেকে 46 বছর বাদ গেলে কত আসবে? 54 বছর। ওকে, এখন এখানে একটা কাহিনী আছে, এটাই কিন্তু হয় নাই আমাদের, এটাই কিন্তু আমাদের হয় নাই। আমরা এখন কি বের করছি বলতো? একটা বয়স কত বছরের ছোট বের করছি না, একটা বয়স বের করছি না? তো বয়স বের করলে সাধারণত আমাদের এখানে কি করতে হবে? যেহেতু এটা বিয়োগ করছি, বয়স বের করছি, এখানে আমাকে কি করতে হবে? এক কি করতে হবে? যোগ করতে হবে না বিয়োগ করতে হবে? বলো তো আমাকে, এটার অ্যান্সার দাও তো। এটা কি সঠিক উত্তর দিতে পারে? এখানে আমার অ্যান্সার হয়নি, অনেকে এটা অ্যান্সার দিয়ে দিবে, এটা কিন্তু হবে না। ঠিক আছে, এটা কি করতে হবে? আমরা যখন বয়স বের করতেছি, এখানে কি বের করতেছি? যেটা বয়স দেয়া আছে সে কত বছরের, বা কি বলছে, কত ছোট এটা বের করতে বলছে। ঠিক আছে, তাহলে আমাকে বলো তো, এটা যোগ করতে হবে, এখানে কি 1 যোগ করতে হবে নাকি বিয়োগ করতে হবে? আমি অনেক অ্যান্সার দেখতে পাচ্ছি, কেউ কেউ বলছো এটা যোগ করতে হবে, আবার কেউ কেউ বলছো এটা বিয়োগ করতে হবে। তুমি আবারও চিন্তা করে বলো যে তোমরা এতদিন যা শিখছো সে অনুযায়ী কি মনে হচ্ছে, এটা কি যোগ করব নাকি বিয়োগ করব? হইছে? আমি দেখলাম মোটামুটি তোমাদের সবারই কমেন্ট। ছোটবেলায় আমার একটা ভাই আমাকে এরকম কোশ্চেন করতো, বা আমাদের সময় এটা অনেক প্রচলিত ছিল। তোমরা দেখো উত্তরটা দিতে পারো কিনা, যে এফএটিএইচইআর ফাটান না ফুটার? এটার অ্যান্সার কি হবে? এফএটিএইচইআর ফাটান নাকি ফুটার? এফএটিএইচইআর ফাটান নাকি ফুটার? ঠিক আছে, এরকম একটা কোশ্চেন ছিল, কিন্তু এখানে আসলে ফাটার আর ফুটার কোনোটাই হয় না, এর অ্যান্সার হচ্ছে ফাদার। এফএটিএইচইআর, এটা হচ্ছে ফাদার। ফাটার ফুটার কেন হবে, তাই না? সো কোশ্চেনটা ছিল এরকম যে আমরা জানি, আমরা এখানে অনেক সময় ভুল করে ফেলি, যে কখন আসলে 1 যোগ করতে হয় আর কখন আসলে 1 বিয়োগ করতে হয়, আর কখন কিছুই করতে হবে না। একদম মনোযোগ দিয়ে শুনে রাখো। যখন তুমি তোমার বয়স, তোমার বা কারো বয়স বের করবা, কি বলছি, কোনো বয়স বের করবা, তখন তুমি 1 যোগ করবা। কি বলছি, কোনো
বয়স বের করবা তখন কি করতে হবে? 1 যোগ করতে হবে। যখন কোনো তারিখ বের করবা, বয়স থেকে তারিখ বের করবা, তখন 1 বিয়োগ করতে হবে। আমি আবার লিখে দিই একদম পাশ দিয়ে। আমি যদি তারিখ থেকে বয়স বের করি, একদিন যোগ করব। ওকে, মনে থাকবে? আর আমি যদি কোনো বয়স থেকে তারিখ বের করি, বের করলে একদিন বিয়োগ করব। মনে থাকবে এই দুইটা জিনিস। আমি যদি তারিখ থেকে বয়স বের করি, তারিখ থেকে বয়স বের করতেছি, কি বের করতেছি? এবার বয়স বের করতেছি, তাহলে একদিন যোগ করব। যদি বয়স থেকে তারিখ বের করি, কি বের করতেছি? তারিখ, তাহলে কি করব? একদিন বিয়োগ করব। এছাড়া কোনো যোগ বিয়োগের হিসাব নাই। এখন তুমি আমাকে বলো, এই জায়গায় তুমি কি কারো বয়স বের করছো নাকি কোনো তারিখ বের করছো? এখানে তো ভাইয়া আমি কারো বয়সও বের করি নাই, আমি কোনো তারিখও বের করি নাই, আমি বের করছি সে কতটুকু ছোট সেটা। তাহলে এখানে কোন যোগ বিয়োগের কোনো প্রশ্নই আসবে না। তো আমরা এই জায়গাতে অনেক কনফিউজড হয়ে যাই, বা অল্প কেউ কিছু বললেই, বা অন্য একটা নিজে অঙ্কটা ঠিক করছি, ফ্রেন্ডকে দেখছি ও 1 যোগ করছে বিয়োগ করছে, তখনই আমরা আল্লাহ হ্যাঁ জানি তো বয়সের ক্ষেত্রে 1 যোগ করে না জানি বিয়োগ করা লাগে, তাহলে ওটাই মনে হয় সঠিক। আমি কি বলছি, তুমি যদি এখন ভুল করো পরীক্ষার হলে ভুল কম করবা। দ্যাটস ওয়াই এই ভুলটা করা জরুরি ছিল। আমি বুঝাইতে পারছি, এইটাই সঠিক উত্তর, এটার আর কোনো কিছু নাই, আর কোনো পার্ট নাই। সে 54 বছর 8 মাস 20 দিনের ছোট, শেষ। এখানে কোনো কিছু যোগ বিয়োগ হবে না। যদি বলতো কোনো একটা তারিখ দিয়ে দিছে, তিনি এত সালের এত তারিখে জন্মগ্রহণ করেন, তার বয়স কত, বহুমুখ তারিখে তার বয়স কত, বয়স বের করলে কি করব? 1 যোগ করব, শেষ। যদি বলে তার বয়স এত, সে কত কত তারিখে জন্মগ্রহণ করছে, এই টাইপের কিছু একটা, তখন কি করব? তারিখ বের করতেছি, বয়স থেকে 1 বিয়োগ করে দিব, শেষ। এছাড়া কোনো যোগ বিয়োগের জিনিস মাথা নিয়ে আসবো না। কতটুকু ছোট কতটুকু বড়, এখানে তোমার কোনো কিছু যোগ বিয়োগ করা লাগবে না। ক্লিয়ার কি ক্লিয়ার না? ক্লিয়ার? ওকে, আমার মনে হয় বুঝতে পারছি। ওকে, ঠিক আছে, বাই। এই ম্যাথটা তাহলে আমরা হোমওয়ার্ক করে ফেলবো সবাই। একটা আমি করে দিলাম, এই ম্যাথটা আমরা হোমওয়ার্ক করে ফেলবো। ওকে ওকে, আমরা মনে হয় প্রত্যেকটা ম্যাথে এখন পারবো। দেখো এখানে, দেখো একটা খেয়াল করো, একটু বলে দিই, কোন তারিখে তার বয়স 32 বছর 2 মাস হবে? কোন তারিখ? এখানে কি বের করতেছি? তারিখ বের করতেছি। আমাকে অ্যান্সার দাও, এখানে 1 যোগ করব নাকি বিয়োগ করব? এখানে বয়স দেয়া আছে, তারিখ বের করতেছি, তারিখ বের করলে যোগ করতে হয় না বিয়োগ করতে হয়? যোগ করব ইয়ার নাকি মানতে? ভাই একদিন যোগ করতে বলছি, ইয়ারেও না মানতেও না, দিনে যোগ করবা, বোকা ছেলে। ঠিক আছে, ওরে বলছি একদিন যোগ করতে, বলে বছরে যোগ করবো না মাসে, আর মাস তো বলেই নাই, একদিন যোগ করব। মানে যেই দিনটা তুমি জন্মগ্রহণ করছো ওই দিনটা তুমি বাঁচছো, তাহলে ওই দিনটা তো হিসাব করতে হবে না? হ্যাঁ, তারিখ বের করতেছি, তার মানে আমি 1 বিয়োগ করব। ঠিক আছে, 1 বিয়োগ করব, শেষ। অধিবর্ষ কিনা সেটা আমি হিসাব করতে পারবো, তো বাকিটা আমরা পারবো, এটা হোমওয়ার্ক করে ফেলবা। তো এটা হোমওয়ার্ক। ওকে, এরপরে আসি আমাদের অধ্যায় 13, উপাত্ত বিন্যস্তকরণ। এগুলো খুব বেশি সহজ, এগুলো আমাদের জন্য আশা করি খুব বেশি প্রবলেম হবে না। দেখো এখানে একটা ম্যাথ আছে, বলছে 20 জন শিক্ষার্থীর বাংলা বিষয়ে প্রাপ্ত নম্বর হলো এইটা, কোন শ্রেণী ব্যবধানে ঘটন সংখ্যা সবচেয়ে বেশি? তো ঘটন সংখ্যা আমাকে বের করতে হবে, তো ঘটন সংখ্যাগুলো আমরা একটু বের করি, ধুমধাম ঘটন সংখ্যাগুলো বের করে ফেলি।
যে দেখি আমরা ঘটন সংখ্যা কোন কালার দিয়ে করব। ওকে, এটা দিয়ে করি। ওকে, 60 থেকে 65 প্রথমে আছে কত? 75। 75 কোথায় আসবে বলো তো? এখানে আসবে, তার মানে এখানে একটা টালি চিহ্ন দিলাম। তারপর 68, 68 কোথায় আসবে? এখানে আসবে, এখানে একটা টালি চিহ্ন দিলাম। আমি করতেছি, তোমরা করো, টালি চিহ্ন দিয়ে করে ফেলি। 78, 78 কোথায় আসবে? এইটাই আসবে, আরেকটা দিলাম। 66 এখানে আসবে। 80 কোথায় আসবে? 80 এখানে আসবে। 65 কোথায় আসবে? এখানে আসবে। 75 কোথায় আসবে? এখানে আসবে। 67 এখানে আসবে। 86 এখানে আসবে 4 নম্বরে। 75 আবার কোথায় আসবে? এখানে আসবে। 68 এখানে আসবে, যেহেতু 4টা হয়ে গেছে আমি এটা কেটে দিব, 5টা হয়ে গেল। 82 কোথায় আসবে? 82 এখানে আসবে। 88 কোথায় আসবে? 88 এখানে আসবে। 84 কোথায় আসবে? 84 এখানে আসবে। 72 আহ 72 কই? 72 নাই, ওইটা দেয় নাই, তার মানে 72 নেওয়া টেনশন নাই। 66 কোথায় থাকবে? 66 এখানে থাকবে। 85 কোথায় থাকবে? 85 এখানে থাকবে। 73, 76, 78। 73 কোথায়? 73 নাই। 76 কোথায়? 76 এখানে থাকবে। 78 কোথায় থাকবে? 78ও আমার এখানেই তো থাকে। এই দুইটা সেম হয়ে গেল। আমি কোথাও ভুল করছি? দেখো তো কোনোটা মিস করছি না ভুল করছি? আমার তো দুইটাতেই বেশি আসে। সবচেয়ে বেশি তো ক আর খ দুইটাতেই হয়। ক আর খ দুইটাতেই হচ্ছে, আমার তো এখানে তাই হচ্ছে। আমি কোথাও ভুল করে ফেলতে মনে হয়, দেখো তো হিসাব নিয়ে গেছে। দেখো তো কোথায় ভুল করেছি। খাওয়াতে 5টা হবে, আপনি ভুল করেছেন স্যার। খতে 5টা হবে, আমি কোনো একটা জায়গায় ভুল করছি তাই না? খতে 5টা হবে নাকি? আচ্ছা সরি। আচ্ছা, খতে মনে হয় 5টা হবে, আমি কোনো একটা ভুল করে এক্সট্রা দাগায় দিছিলাম।
হ্যালো হ্যালো। হাই, ওয়েলকাম ব্যাক। আমাদের বিরতি টাইম শেষ। আমাদের ইয়ে ওকে, সো দিস ইজ দ্য প্রবলেম। আচ্ছা, আগের একটা অঙ্ক ছিল, এটা 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 কি হয়ে গেছে? হয়ে গেছে না? আচ্ছা, এটা তো হয়ে গেছে। আচ্ছা, এখানে আসলে আর কি কোনো আসলে কি কোনো ভুল হয়েছিল নাকি এটাই ঠিক আছে বলো তো? একটু হিসাব করি। ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮ ৯ ১০ ১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭ ১৮ ১৯ ২০। ২০টা যদি হয়ে থাকে, ৬টা সরি ৩ ৩ ৬ আর এখানে আছে ৬ ৬ ১২। হুম, ৫টা ৬টা ১২টা। ওকে, আর কিছু বাদ গেছে তাই না? ৭৫ একটা, তারপরে ৭৮ একটা, ২টা, সরি ৭৫ একটা, ৭৮ একটা, আর কোনটা থাকে এখানে? আবার ৭৫ থাকে, ৭৫ থাকে, তারপরে আর ৭২ তো থাকবে না, ৭৩ও থাকবে না, ৭৬ থাকে, আবার ৭৮ থাকে। ১ ২ ৩ ৪ ৫ ৬ ঠিকই আছে, এখানেও ৬টাই থাকছে। হ্যাঁ, আর উপরে কয়টা থাকে? ৬৫-তে, ৬৫-তেও আমার ৬৬ একটা থাকবে। এটা একটু মুছে দিই, হ্যাঁ। ৬৫-তে একটা থাকবে, ২টা থাকবে, ৩টা থাকবে, ৪টা থাকবে, ৫টা থাকবে, ৬টা থাকবে। এখানেও ৬টা থাকে। আচ্ছা, এখানে এটা ঠিক আছে, কোনো জায়গায় হয়তো কোশ্চেনে ভুল ছিল। এটাও সঠিক উত্তর আসে, এটাও সঠিক উত্তর আসে, দুইটাতেই বেশি। ঠিক আছে? ওকে, তো এটা দেখি আমরা। বলছে এই ১০টি সংখ্যাকে ১০ শ্রেণী ব্যবধানে বিন্যস্ত করলে ৪০ থেকে ৪৯ শ্রেণী ব্যবধানে কয়টি সংখ্যা থাকবে? ওকে, ৪০ থেকে ৪৯, তা ৪৮ থাকবে, ৪১ থাকবে, ৪০ থাকবে, কয়টা থাকছে? একটা, দুইটা, তিনটা, তিনটা থাকবে। গ নাম্বার সঠিক উত্তর, তাই না? আধা ঘন্টা। কলাম ও সারি নিয়ে নিচের কোনটি গঠিত হয়? এটা আমরা জানি, কলাম আর সারণী আসলে সারণী গঠিত হয়। এগুলো জাস্ট জ্ঞানমূলক প্রশ্ন টাইপের, ব্যাপারটা ইজি। বলছে একটি গ্রামের আয়তন
4 বর্গ কিলোমিটার, ওকে ফাইন, সে গ্রামে 4000 জন লোক বসবাস করে, ওই গ্রামের জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে কতজন? সো আমরা জানি এই এরকম একটা সূত্র আছে, জনসংখ্যার ঘনত্ব সমান কি? মনে রাখো, জনসংখ্যার ঘনত্ব সমান হচ্ছে জনসংখ্যা ভাগ আয়তন, তাই না? এটা হচ্ছে সূত্র। তাহলে জনসংখ্যার ঘনত্ব বের করার জন্য জনসংখ্যা আছে কতজন? 4000 জন, আয়তন হচ্ছে কত? 4 বর্গ কিলোমিটার। তাহলে আমরা রেজাল্ট পাচ্ছি কাটাকাটি করলে 1000 জন প্রত্যেক বর্গ কিলোমিটারে। ঠিক আছে, রেজাল্ট হচ্ছে খ নাম্বার। ক না ভাইয়া, খ। 4 বর্গ কিলোমিটার না, 4000 জনকে ভাগ করতে হবে 4 দিয়ে, তাহলে কত আসে? 1000। খ নাম্বার কারেক্ট আনসার। অনেকে ক বলেছো ভুল করে। এই সংখ্যাগুলোর গড় কত হবে? তো খুবই ইজি, সংখ্যা কয়টা আছে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা, 10 দিয়ে ভাগ করে দিবা। তাহলে 10 যোগ 14 যোগ 15 17 19 18 17 13 12 15, এগুলোকে সব যোগ করতে হবে। যোগ করে কত দিয়ে ভাগ করব? 1 2 3 4 5 6 7 8 9 10, 10 দিয়ে ভাগ করে দিব, শেষ উত্তর। নিজে করে ফেলবা, হ্যাঁ? আর আমি এটা যোগ করে সময় নষ্ট করছি না, সবগুলো যোগ করে 10 দিয়ে ভাগ করে দিবা। বুঝছে, ড্যাশ জন ব্যক্তির ব্যাংক অ্যাকাউন্টে মোট 14,400 টাকা থাকলে গড়ে মাথা পিছু টাকার পরিমাণ 2400 টাকা। তাহলে কতজন ব্যক্তির? কিভাবে? জাস্ট খুব সিম্পল, 14,400 কে আমি যদি 2400 দিয়ে ভাগ করে দেই, তাহলে তো কতজন ছিল সেটা পেয়ে যাব, তাই না? কারণ আমরা কি গড় কিভাবে বের করতাম? মোট টাকা ভাগ জনসংখ্যা। তাহলে ওইখান থেকেই তো আমরা এটা পেয়ে যাই, যে মোট টাকাকে আমি যদি আবার গড় দিয়ে ভাগ করে দেই, তাহলে জনসংখ্যাটাকে পেয়ে যাব। তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে কাটাকাটি করে ফেলো, 0 0 0 0 ক্যান্সেল, 12 দিয়ে কাটলে এটা 2, 12 দিয়ে কাটলে এটা 12, 2 দিয়ে 12 কে কাটলে 6, 6 জন। উত্তর হচ্ছে 6 জন ব্যক্তির, তাই না? একজন বলছে 10 জন ব্যক্তির, ভুল বলেছ, 6 জন ব্যক্তির হবে। ঠিক আছে, তুমি 6 কে 2400 দিয়ে গুণন করে দাও, দেখবা যে একই জিনিস আসতেছে, 14,400 আসতেছে। মাথা পিছু মানে হচ্ছে জন প্রতি, মানে এক মানুষের একটাই তো মাথা, তাহলে প্রত্যেক মাথায় কত টাকা? প্রত্যেক মাথা বলতে একজন মানুষ বোঝানো হয়েছে। আগে বলছে 7 হয়, কিভাবে 7 হয়? 7 দ্বিগুণে 14, এভাবে হিসাব করছো? এটা হবে না, এই যে 400 টাকা এক্সট্রা আছে। ঠিক আছে, ওকে। বলছে 12টি ট্যালি চিহ্ন সঠিকভাবে উপস্থাপনের পদ্ধতি কত? 12টা, তাই না? তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, এই যে হয়ে গেল 12টি ট্যালি চিহ্ন। জনসংখ্যা ঘনত্বের সূত্রটি কি? একটু আগেই বললাম, জনসংখ্যার ঘনত্বের সূত্র হচ্ছে জনসংখ্যা ভাগ আয়তন, শেষ। একটি গ্রামের জনসংখ্যা ও আয়তন যথাক্রমে 300 জন ও 4 বর্গ কিলোমিটার, ওই জনসংখ্যার ঘনত্ব কত? 300 ভাগ 4, তাহলে কত আসে? 75। ঠিক আছে, 300 ভাগ 4 75। 75 না তো, না 75 ঠিকই আছে, 75। ওকে, একটা সৃজনশীল দেখি। বলছে একটি একটি টি20 ম্যাচে একটি দলের ওভার প্রতি কত রান হয়েছে তা নিচে দেওয়া হলো। ওকে ফাইন। 5 শ্রেণী ব্যবধানে উপাত্ত সমূহকে সারণীতে বিন্যস্ত করো। বলছে 5 শ্রেণী ব্যবধানে করতে বলছে। তাহলে এখানে যেহেতু আছে 2, আমরা 5 শ্রেণী ব্যবধানে যদি বিন্যস্ত করি তাহলে আসবে এরকম 1 থেকে 5, 6 থেকে 10, 11 থেকে 15, 16 থেকে 20। হ্যাঁ, যেহেতু ওভার আছে এখানে। ওকে, ট্যালি চিহ্ন দিয়ে যদি সাজাইতে চাই 1 থেকে 5 মধ্যে কি গেছে? প্রথমে আছে 8, তাহলে 8 কোথায় বসবে? এখানে বসবে 1। আমি একটু ডিফারেন্ট কালার নেই, এটা হচ্ছে 1।
2 কোথায় বসবে? এখানে বসবে। 5 কোথায় বসবে? এখানেই বসবে। সরি 8 আছে মাঝখানে আরেকটা। আবার একটা 8 আছে। এটাও এখানে বসবে। 5 হচ্ছে এখানে। আবার 5 এখানে বসবে, 2 এখানে বসবে, 4 এখানে বসবে, 7 এখানে বসবে, 8 এখানে বসবে, 1 এখানে বসবে, 3 এখানে বসবে। হ্যাঁ, এটা ঠান্ডা মাথায় করা লাগে। অনেক দিক দেখা লাগতেছে আমার। আমি জানি না ভুল করতে পারি। ওকে 4 এখানে বসবে। আবার 11 কোথায়? 11 এখানে বসবে। 9 কোথায়? 9 এখানে বসবে। আবারও একটা 9 আছে এখানে বসবে। 17 এখানে বসবে। 3 কোথায় বসবে? 3 এখানে বসবে। 12 কোথায় বসবে? 12 এখানে বসবে। 13 কোথায় বসবে? এখানেই বসবে 13। ওকে? দেখো তো আমার 20টা হইছে কিনা? এখানে হচ্ছে 9টা আর এখানে আছে 6টা, 15টা আর এখানে আছে 5টা, 20টা হইছে আমার। হ্যাঁ? তাহলে মোট 20টা। আচ্ছা। গণসংখ্যা তাহলে কত আসলো? 5 আর 4 9, এটা আসলো 6, এটা আসলো 4, এটা আসলো 1। তাহলে টোটাল কত? 20। শেষ। এটা হচ্ছে সারণী। বুঝতে পারছো? ওকে। বলছে একটি সারণীটি ব্যবহার করে একটি আয়তলেখ অঙ্কন করো। আচ্ছা, এখন একটা আয়তলেখ অঙ্কন করতে হবে। সো আয়তলেখটা আমি করে দিচ্ছি। ওকে, আমি আয়তলেখটা করার জন্য একটা কাজ করি। যেহেতু এখানে সর্বোচ্চ কত পর্যন্ত আছে? সর্বোচ্চ আমার কয়টা আছে? এখানে 9 পর্যন্ত আছে। তাহলে আমি 9 পর্যন্ত নিয়ে যাব। আমার কি 9 হবে? 1 2 3 4 5 হচ্ছে না। আমি যদি 2টা করে নেই, 1 2 3 4 5 6 7 8 9। হ্যাঁ, 2টা করে নিলে হবে। তা আমি এরকম করে একটা সাজাই। দেখো, এখান থেকে করি। হ্যাঁ, এখান থেকে কিছু মার্ক করি আমি। ওকে, এখান থেকে যে মার্কটা করব, আমি উপরে 2 ঘর সমান ঘটনা সংখ্যা লিখি। এটা হচ্ছে এই যে 2 ঘর। হ্যাঁ, 2 ঘর নিচ্ছি কিন্তু এটা হচ্ছে 1, আবার 2 ঘর এটা হচ্ছে 2, আবার 2 ঘর এটা হচ্ছে 3, আবার 2 ঘর এটা হচ্ছে 4, আবার 2 ঘর এটা হচ্ছে 5, আবার 2 ঘর এটা হচ্ছে 6, আবার 2 ঘর এটা হচ্ছে 7, আবার 2 ঘর এটা হচ্ছে 8, আবার 2 ঘর এটা হচ্ছে 9। তুমি তোমার গ্রাফ পেপার অনুযায়ী 2 ঘর বা 3 ঘর এরকম সমান মাপে নিবা, যে কোনটা দেখতে ভালো লাগে। আমি যে 2 ঘর নিয়েছি তোমাকে 2 ঘর নিতে হবে এমন না, তুমি 5 ঘর নিতে পারো। ঠিক আছে? আচ্ছা, এরপরে আমার সারণীটা দেখতে হবে। দেখি কয়টা আছে? 1 2 3 4, 4টা আমার সারণী আনতে হবে, তাই না? তাহলে আমি এখান থেকে যদি শুরু করি, আমি মনে করি এই ঘরটা হচ্ছে 1 থেকে 5-এর। 1 থেকে 5, এই ঘরটা হচ্ছে 6 থেকে 10-এর, এটা হচ্ছে 11 থেকে 15-র, এটা হচ্ছে 16 থেকে 20 ঘর। হ্যাঁ, তো এখানে আমি আয়তলেখটা আঁকবো। 1 থেকে 5-এ কোথায় গিয়েছে? 9 পর্যন্ত চলে গিয়েছে। 1 থেকে 5 মানে একদম এই 9 পর্যন্ত চলে গিয়েছে। তাহলে আমার এটা আঁকতে হবে। প্রথমে একটু মোটা করে নেই। হ্যাঁ, 1 থেকে 5 হচ্ছে এই যে 9 পর্যন্ত চলে গিয়েছে, একদম 9 পর্যন্ত উঠেছে, তাই না? তাহলে আমি এটা এঁকে ফেলবো। এখানে 9 পর্যন্ত এঁকে ফেলবো। এঁকে ফেলেছি 9 পর্যন্ত। ওকে, তারপরে 6 থেকে 10। বলো তো 6 থেকে 10 কোথায় এসছে? 6 পর্যন্ত উঠেছে। তাহলে 6 থেকে 10 কোথায় উঠেছে? 6 পর্যন্ত উঠেছে। আমি একটু ডিফারেন্ট কালার দিব। ডিফারেন্ট কালার দিয়ে ভালো হয়। দেখো তো, গ্রিন দেই। দেখো 6 থেকে 10 হচ্ছে 6 পর্যন্ত উঠেছে। এই যে এই পর্যন্ত এসছে। হ্যাঁ, 6 থেকে 10 6 পর্যন্ত উঠছে। এই যে আমি জাস্ট এভাবে এঁকে দিচ্ছি তোমাদেরকে বোঝার জন্য। ওকে, 11 থেকে 15। 11 থেকে 15 হচ্ছে 4 পর্যন্ত গিয়েছে। তাহলে 4 কোথায় আছে? একটা ডিফারেন্ট কালার নেই। 4 4 4 এখানে 4। হ্যাঁ, এই যে পর্যন্ত এসেছে। ওকে, এবার আসি 16 থেকে 20। 16 থেকে 20 কোথায় গিয়েছে? 16 থেকে 20 আসছে 1-এ। 1 পর্যন্ত গিয়েছে। তাহলে 1-এ কোনটা দিব? 1-এ ধরো এরকম একটা কালার দিয়ে দিচ্ছি। 1 কোথায়? 1 এই যে এখানে, এই যে এখানে একটা কালার। এই যে এই হচ্ছে আয়ত। এখন তুমি চাইলে এটাকে একটু রং চং দিয়ে কালার করে দিতে পারো। আয়তলেখ হয়ে গেছে। ওকে, একটু বাঁকা হয়েছে না? বেশি বাঁকা হয়েছে, ছোট বলে বেশি বোঝা যায়। ওকে ওকে, এরকম ঠিক আছে। এই যে হয়ে গেল আমার আয়তলেখ। ওকে, সো এটা তুমি এখন হোমওয়ার্ক করবা। গাজীপুর গ্রামের আয়তন কত এটা বের করতে পারবো আমরা। আর হচ্ছে হাজীপুর গ্রামের জনসংখ্যা ঘনত্ব কত, এটা আমরা সূত্র জানি, সূত্র থেকে আমরা এটা বের করতে পারবো। এটা কিন্তু এসেছিল 2019 সালে। ক্লিয়ার?
ওকে, এবার হচ্ছে আমাদের 14 অধ্যায় যেটা রয়েছে ক্যালকুলেটর ও কম্পিউটার, এই 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 চ্যাপ্টারটা নিয়ে একটু আলোচনা করি। এই চ্যাপ্টারটা একদমই ছোট, জাস্ট এমসিকিউ বা শর্ট কোশ্চেনগুলো এই চ্যাপ্টার থেকে বেশি আসে এবং জ্ঞানমূলক কোশ্চেন সবগুলো ম্যাক্সিমাম। কম্পিউটারের ইতিহাসে নিচের কোনটি প্রথম যন্ত্র হিসেবে গণ্য করা হয়? এটা আমরা সবাই জানি, এটা হচ্ছে অ্যাবাকাস। অ্যাবাকাসকে প্রথম যন্ত্র হিসেবে দেখা হয়। আচ্ছা, আচ্ছা, তোমরা যারা হোমওয়ার্ক দিচ্ছি, হোমওয়ার্ক কিভাবে সাবমিট করবা? তোমরা এই ক্লাসটা করার পরে অবশ্যই এই হোমওয়ার্কগুলো খাতায় লিখবা। খাতায় লিখে আমাদের যে শিখো শিখবো জিতবো গ্রুপ রয়েছে, শিখো শিখবো জিতবো গ্রুপ, এই গ্রুপে ছবি তুলে তোমার নাম লিখে, মেন্টরের নাম লিখে, সাবজেক্ট লিখে ছবিগুলো আপলোড করে পোস্ট করবা। ঠিক আছে? এবং ক্লাসটা কেমন লাগছে সাথে সেটারও একটা রিভিউ দিতে পারো এবং তোমার কতটুকু মানে উপকার হয়েছে বা কোন জায়গা থেকে আরেকটু ইমপ্রুভ করা যায় সেটা রিভিউ দেখবা এবং এই হোমওয়ার্কগুলো সেখানে সাবমিট করবা। ঠিক আছে? আমরা অবশ্যই চেষ্টা করবো তোমার সেই হোমওয়ার্কগুলো দেখার জন্য। সো হোমওয়ার্কগুলো খাতায় করবা, করে শিখো শিখবো জিতবো গ্রুপে, ফেসবুকে আমাদের গ্রুপে পোস্ট করে দিবা। ওকে, ঠিক আছে। নিচের কোনটি কম্পিউটারের মূল অংশ? সবাই জানি আমরা প্রসেসর মানে ব্রেইন কম্পিউটারের, রাইট? ওকে, এখানে একটা মজার জিনিস আছে। এই গুণফলটি নির্ণয় করতে ক্যালকুলেটরের কয়টি বোতাম চাপ দিতে হবে? এই টাইপের কোশ্চেন কিন্তু অনেক আসে। ক্যালকুলেটরে কয়টি বোতাম চাপ দিতে হবে? খেয়াল করে দেখো। 25 ইন্টু 30 ইন্টু ইকুয়াল 750। কয়টা বাটন চাপ দিতে হবে? খেয়াল করে দেখো, আমি তোমাকে ক্যালকুলেটর এনে দেখাই। অনেকে এটা ভুল করে ফেলি, আমরা গুনে ফেলি এরকম 1 1 2 3 4 5 6 7 8 9। ভাইয়া 9টা না, 9টা না, 9টা বাটন চাপ দেওয়া লাগে না। দেখো কয়টা দেওয়া লাগে, 25 গুণন 30 না? আমি একটা ক্যালকুলেটর নিয়ে আসি, এই দেখো একটা ক্যালকুলেটর আছে। তাহলে আমি প্রথমে কি করব, 25 লিখলাম ইন্টু 30, তাই না? কয়টা বাটন চাপ দিছি বলো তো? কয়টা বাটন চাপ দিছি? দেখো আমি আবার বলি, কয়টা বাটন চাপ দিছি? 1 2 3। আচ্ছা, আগেরটার সাথে গুণ হয়ে গেছে। এই দাঁড়াও, আগেরটার সাথে গুণ হয়ে গেছে। ক্লিয়ার করে ফেলি। ওকে, দেখো 1 2 3 4 5, তারপরে ইকুয়াল। দেখো আমার কিন্তু এটা চলে আসছে, 25 গুণন 30 ইকুয়াল 750। কয়টা বাটন চাপ দিছি? 6টা বাটন। কোনটা? 2 এর জন্য একটা, 5 এর জন্য একটা, গুণের জন্য একটা, 3 এর জন্য একটা, শূন্যের জন্য একটা, এই গেল কত? 5টা, আর সমান চিহ্ন একটা, 6টা। এই 6টা বাটন চাপ দিলেই আমার এই পুরো ক্যালকুলেশনটা হয়ে গেছে। সো এটাই হচ্ছে অ্যান্সার, যে আমার এই ক্যালকুলেশনটা করার জন্য মূলত আমার এই পর্যন্ত যে কয়টা আছে এই কয়টা বাটন চাপ দিতে হয়। ইকুয়াল সাইনের পরে যেটা, এটা তোমার চাইপা উঠাই না, এটা তো ক্যালকুলেট করে বলছে। তাহলে কয়টা আছে? 1 2 3 4 5 6। অ্যান্সার হচ্ছে 6, গ নাম্বার কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? আচ্ছা, এর পরেরটা বলো। এইটা বের করতে একটি সচল ক্যালকুলেটরে কয়টা বোতাম চাপতে হয়? ভাইয়া বলবো, ভাইয়া ইকুয়াল সাইনের সাইন পর্যন্ত যে কয়টা আছে সেই কয়টা। তাহলে কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা, এটার জন্য 5টা। শেষ, গ নাম্বার। এটা কিন্তু আসে পরীক্ষায় বেশ, বুঝতে পারছো? ভাই ভিত্তিতে গ্রাফ পেপার প্রয়োজন, চাইলে তোমার যদি গ্রাফ পেপার প্রয়োজন হয় তাহলে তোমাকে দিবে, নিলে খাতায় এঁকে ফেলবা। অনুমান করে খাতায় এঁকে ফেলবা। ইংরেজি কম্পিউট শব্দের বাংলা অর্থ কি? কম্পিউটার শব্দ বাংলা অর্থ হচ্ছে হিসাব করা। কম্পিউট করা বা হিসাব করা। এর সমাধানে ক্যালকুলেটরে কয়টি বোতাম চাপতে হবে? ভাইয়া বলছে সমান চিহ্ন পর্যন্ত চাপতে হবে। বা এখানে তো সমান চিহ্ন নাই, তাহলে সমান চিহ্ন কোথায় থাকবে? সমান চিহ্ন এর পরে থাকবে। এটা হিসাব করে গুণে বের করে ফেলতে হবে। তাহলে কয়টা হবে? 1 2 3 4 5 6, এই সমান চিহ্ন একটা, 7টা। এই সমান চিহ্ন কিন্তু এবার তোমাকে দিয়ে দেয় নাই, সমান চিহ্ন তোমাকে বের করতে হবে। ঠিক আছে? তাহলে কয়টা হয়েছে? 1 2 3 4 5 6 7, 7টা। 7টা বাটন চাপতে হবে, এভাবে হিসাব করে ফেলবা সমান চিহ্ন পর্যন্ত। কম্পিউটারের হার্ডওয়্যার কি দ্বারা পরিচালিত হয়? আমরা সবাই জানি কম্পিউটারের হার্ডওয়্যার হচ্ছে আমাদের সফটওয়্যার দ্বারা পরিচিত হয়। সফটওয়্যার দ্বারা পরিচালিত হয়। ওকে, কম্পিউটারকে ইন্টারনেটের সাথে যুক্ত করা কেবলকে যুক্ত করতে কি কেবল ব্যবহার করা হয়? ইথারনেট কেবল ব্যবহার করা হয়, আমরা এটাও জানি। তুমি দেখছো এই যে
রাউটার থেকে একটা কেবল এনে ডিরেক্ট তোমার কম্পিউটারে ঢুকানো হয়। যদিও এখন আমরা ডঙ্গল ইউজ করে ওয়াইফাই ইউজ করি, বাট যদি কানেকশন দেওয়া হয় তাহলে যে কেবলটা একটা সাদা বা কালো রঙের কেবল, যেটা ক্লিপ থাকে মাথায়, ওটাকে আমরা ইথারনেট কেবল বলি। কম্পিউটারের তথ্যাবলী স্থায়ীভাবে সংরক্ষিত থাকে কোথায়? এটাও সবাই জানো তোমরা, হার্ড ডিস্কে থাকে। হার্ড ডিস্ক, তাই না? কম্পিউটারের ড্যাশকে ঠান্ডা রাখার জন্য একটি কুলিং ফ্যান ব্যবহার করা হয়। কম্পিউটার প্রসেসরকে, ওই যে আমাদের মাথা যেমন গরম হয়ে যায়, কম্পিউটারের মাথা হচ্ছে প্রসেসর, সেটা গরম হয়ে গেলে তারপর হচ্ছে এটা কুলিং ফ্যান ব্যবহার করা হয়। কম্পিউটার থেকে একটি চিঠি বা দরকারি ডকুমেন্ট ছাপানোর জন্য যেটা ব্যবহার করা হয় তার নাম কি? তার নাম হচ্ছে প্রিন্টার। এগুলো একদম সহজ বাচ্চাদের জিনিস, এগুলো তোমরা অনেক বেশি জানো, এগুলোই আসে, বুঝতে পারছো? ওকে, সো অনেকক্ষণ পড়াইছি, এবার তোমাদের সাথে তোমাদের যেসব গার্ডিয়ান বা অভিভাবকরা এই ক্লাসটা দেখছেন বা পরবর্তীতে দেখবেন, তাদের জন্য কিছু কথা বলি, ঠিক আছে? প্রথম কথা হচ্ছে, মানে এখন কিন্তু তোমাদের সাথে কথা বলছি না, ঠিক আছে? এখন তোমার আব্বু আম্মু বা তোমাদের গার্ডিয়ানের সাথে কথা বলছি, তুমি চাইলে শুনতে পারো। তাদের উদ্দেশ্যে বলছি, সেটা হচ্ছে আপনার সন্তান তার বয়স কত এটা আপনি খুব ভালো করেই জানেন। আপনি এই বয়সে কি করেছেন তাও আপনি ভালো করে জানেন, ঠিক আছে? আপনার বাবা মা তার চেয়েও বেশি ভালো করে জানে, তাই না? আচ্ছা, তো আপনি জানেন এই বয়সে আসলে ও কতটুকু লোড নিতে পারে। আমি রিকোয়েস্ট করবো, যেহেতু ওদের ফাইনাল পরীক্ষা শেষ হয়ে গিয়েছে, সারা বছর অবশ্যই আপনারা মনিটর করেছেন কি পরিমাণ ওরা পরিশ্রম করেছে বা কতটুকু পড়েছে, এটা অবশ্যই আপনারা জানেন। সো সেই অনুযায়ী তাদেরকে চেষ্টা করবেন পড়াশোনা করতে উদ্বুদ্ধ করার। অবশ্যই তাদের উপর অতিরিক্ত চাপ দেওয়া যাবে না যে তোমার জীবন দিয়ে দাও, এই ক্লাস 5-এ বসেই তোমার জীবন দিয়ে দিতে হবে, ঠিক আছে? না হইলে ফিরতে পরীক্ষা না পাইলে তুমি বিসিএস ক্যাডার হইতে পারবে না, ব্যাপারটা মোটেই এমনটা না। সো তাদেরকে অবশ্যই উদ্বুদ্ধ করতে হবে, ভালো দিকগুলো বলতে হবে যে অ্যাকচুয়ালি সে বৃত্তি পরীক্ষা পাইলে সে পরবর্তী ক্লাস বা গুলোতে ভালো রেজাল্ট করার একটা স্পৃহা পাবে বা একটা উদ্দীপনা তার ভিতর সৃষ্টি হবে। এই জিনিসগুলো বুঝাইতে হবে, সে একটা রেসপেক্ট পাবে, একটা রিকগনিশন পাবে। ওকে, আর আরেকটা জিনিস অনেক বেশি আপনারা জানেন, আপনার বাবা মারা করে আসছে, সো আপনি অনেক বেশি সাফার করছেন, সো আপনার এই কাজটা আপনার বাচ্চাদের সাথে করা উচিত না। সেটা হচ্ছে অন্য বাচ্চাদের সাথে আপনার বাচ্চাকে তুলনা করা। এটা কেউই পছন্দ করি না আমরা, যে আমাদের সাথে অন্য কাউকে তুলনা করা। আমি একটা ইন্ডিভিজুয়াল পার্সন, আমাকে দিয়ে আমাকে জাজ করতে হবে। অন্য কারো সাথে কম্পেয়ার করে আসলে করলে ব্যাপারটা খারাপ হবে, যে ও পড়ে তুমি কেন পড়ো না, ব্যাপারটা এমন না। তুমি পড়ো, এটা তোমার জন্য ভালো হবে, তোমার আরো পড়া উচিত, তাহলে তুমি আরো ভালো করতে পারবে। তুমি আগে বেশি পড়তা, এখন কম পড়তেছো, বা তুমি এখন কম পড়তেছো, তোমার আরো বেশি পড়া উচিত। নিজের সাথে নিজে কম্পেয়ার করা উচিত, ঠিক আছে? অন্য কারোর সাথে কম্প্যারিজন কারোই ভালো লাগে না এবং মানসিকভাবে খুব হীনমন্যতায় ভুগে, এবং এই বাচ্চারা ইন ফিউচার তাদের কনফিডেন্স যে কোনো কাজে অনেক কমে যায়, যে মনে হয় যে আচ্ছা আব্বু আম্মু বলছে সবাই আমার আশপাশে যারা দেখে সবাই আমার চেয়ে ভালো, আমার আব্বু আম্মুর কাছে যেহেতু আমি ভালো না, বা আমি ভালো, আমরা তারাই তো বলে আমি কখনো তাদের চেয়ে ভালো না, তাদের চেয়ে কম পরিশ্রম করি, সে কিন্তু দেখবেন অনেক মানে ল্যাক অফ কনফিডেন্স থাকে তাদের ভিতরে। এই জিনিসটা করা যাবে না। 2, বাচ্চা কাচ্চাদের খুব রিচ ফুড দিয়ে, হ্যাঁ আমার বাচ্চা মুরগি ছাড়া ভাতই খেতে চায় না, ও তো মাংস ছাড়া খাই না, এটা করা যাবে না। এই জায়গাতে আপনাকে স্ট্রিক্ট হতে হবে। তুই মুরগি খাও, তোমাকে প্রত্যেক বেলা মুরগি দিব, কিন্তু এটা পাওয়ার প্রথম শর্ত হচ্ছে তোমাকে আগে এই সবজিটা খেতে হবে, বা এই শাকটা খেয়ে কমপ্লিট করতে হবে, তারপর তুমি মুরগিটা পাবা, আদারওয়াইজ পাবা না। ব্যাপারটা এভাবে একটু করতে হবে, বিকজ আপনি যে ভালোটা বুঝেন আপনার বাচ্চা সেই ভালোটা বুঝে না, ঠিক আছে? সে ভালোটা কিন্তু বুঝে না। এবং আরো বড় কথা হচ্ছে পড়াশোনার উপযুক্ত পরিবেশ তৈরি করা। এই জিনিসটা অনেক সময় আমরা মিস করি বা বুঝি না। আমরা মনে করি যে তাকে সুন্দর টেবিল বা এগুলো দিলেই হচ্ছে পড়াশোনার উপযুক্ত পরিবেশ তৈরি হয়ে যায়। না, ব্যাপারটা এরকমটা না। আর আপনার বাচ্চা পড়ছে, আর আপনি তার পাশে বসে অন্য কেউ বা আপনারা কেউ মোবাইল টিপছেন, কথা বলছেন, গল্প করছেন, এই পড়িস না কেন পড়, টিভির সাউন্ড দিয়ে আছেন, এটা কিন্তু পড়াশোনার ওর মনোযোগ যায়, আপনারা কি করেন, আপনাদেরও যেত। এই জিনিসগুলো খেয়াল করতে হবে। উপযুক্ত পরিবেশ, পর্যাপ্ত আলো থাকতে হবে সেখানে, অল্প আলোতে পড়া হয় না, ঠিক আছে? এবং সেই পরিবেশটা, টেবিলটা যাতে গোছানো থাকে, এটা আপনি গুছিয়ে দিবেন না, ওদেরকে দিয়ে গোছাবেন, যে তুমি গোছাও এটা। টেবিল যদি এলোমেলো থাকে আমরা মনে করি যে সে অনেক পড়ে, ব্যাপারটা এমন না। তুমি যখন পড়ো তখন তোমার টেবিলটা এলোমেলো থাকতে পারে, পড়া শেষ ওইটাকে একদম নিট অ্যান্ড ক্লিন গুছায় তারপর তোমার পড়া শেষ। তার আগে তোমার পড়া শেষ হয়নি। তোমার পড়া শেষ মানে টেবিলটা গোছানো হয়েছে, এটা হচ্ছে সুন্দর পরিবেশ, ঠিক আছে? এবং আপনি যদি দেখেন আপনার বাচ্চা চেষ্টা করছে,
তার সেই চেষ্টার প্রশংসা করুন। যেমন সে না পড়লে আমরা বকা দেই, একদিন একটু ভালো পড়লে তার প্রশংসাটুকু করুন, সে পরের দিন আর একটু ভালো পড়ার চেষ্টা করবে, তার আত্মবিশ্বাস বাড়ানোর চেষ্টা করুন। এই কথা, ছোট্ট কথাগুলো একটু আমি রিকোয়েস্ট করব সবাইকে, যারা দেখছেন বা পরবর্তীতে দেখবেন, তারা যেন একটু মেনে চলেন। দেখবেন আপনার ছেলের বা বাচ্চার বা মেয়ের পড়াশোনা বা উদ্দীপনা আরো অনেক গুণ বেড়ে গেছে ইনশাল্লাহ। এবার আসো তোমাদের কাছে বলি, যারা তোমরা ক্লাস করছো, পরীক্ষার সময় আসলে হলে কি কি নিতে হবে আমরা অনেক কনফিউজ থাকি, স্ক্যাটার থাকি, এইদিকে খুঁজি সকালবেলা দৌড়িয়ে, কলম পাচ্ছি না, ফাইল পাচ্ছি না, পেন্সিল পাচ্ছি না, বা এই রাবারটা যেন কোথায়। এগুলো করা যাবে না। আগের দিন সব গুছিয়ে রাখতে হবে। এরকম একটা চেকলিস্ট বানিয়ে ফেলতে পারো। দেখো, একটা এক্সাম্পল দিয়ে দিয়েছি চেকলিস্ট, কি কি তুমি নিতে পারো। তুমি একটা হার্ডবোর্ড নিতে পারো, অবশ্যই সেটা এক কালারের হবে, স্পাইডারম্যান ব্যাটম্যানের ছবি টবি আঁকা না হয় বেটার, ঠিক আছে। এটা হার্ডবোর্ড নিতে পারো, না নিলেও সমস্যা নেই। কলম নিবে অবশ্যই, কালো বল পেন নিবা, আর সাথে নীল কলম নিতে পারো, অন্য কোনো কালার না, নীল কালার। এটা দিয়ে কি করবা, ওই ধরো রচনা লিখলা, তার যে পয়েন্টগুলো আছে সেটা এটা দিয়ে লিখলা, নাম্বারিং গুলো একটু কালার করে লিখলা, দেখতে সুন্দর লাগলো, এক্সট্রা মার্ক অ্যাড হবে না। হ্যাঁ, এটা দিয়ে শুধু কালো আর নীল কলম একাধিক নিয়ে যাওয়ার চেষ্টা করবা। নীল কলম একটা নিলেই হবে, বাট কালো কলম 2-3টা নিবা, এবং নতুন কলম নিয়ে যাবা না অবশ্যই। অবশ্যই সেই কলম দিয়ে আগে একবার লিখবা, বাসায় বসে লিখবা। আগের দিন ওই অঙ্ক দিয়ে, ওই কলম 2টা দিয়েই তুমি ম্যাথ করবা, তারপরে কলমটা নিয়ে যাবা। একদম নতুন কলম নিয়ে কখনো পরীক্ষা হলে যাবা না। পেন্সিল অবশ্যই 2টা নিয়ে যাবা, শার্প করে, ঠিক আছে, ফর সেফটি 2টা নিয়ে যাবা শার্প করে। রাবার নিয়ে যাবা, শার্পনার নিয়ে যাবা, যদি পেন্সিল ভেঙে যায় যাতে তুমি শার্প করতে পারো, বা এটা পিছনে খুব সময় নষ্ট করা যাবে না। ট্রান্সপারেন্ট ফাইল নিয়ে যাবা। ট্রান্সপারেন্ট ফাইল মানে বুঝো, এপিটুপি সব দেখা যায়, কালার ফাইল না নেওয়াটা বেটার। হ্যাঁ, অনেক সময় অ্যালাউ করে না বৃত্তি পরীক্ষার সময়, সো কালার ফাইল নেওয়া যাবে না, জাস্ট ট্রান্সপারেন্ট ফাইল, সবকিছু দেখা যায় ভিতরে। একটা পানির বোতল নিতে পারো, ওটাও আবার বলতেছি সিম্পল হইলে অনেক বেশি বেটার। হ্যাঁ, কারণ পানি খাওয়ার জন্য বাইরে গিয়ে তুমি সময় নষ্ট করবো, এটা আসলে মনোযোগ নষ্ট হবে, এটা আসলে না করাই অনেক ভালো। একটা পানির বোতল রাখবা, পানি খাইলে দেখবা তোমার ব্রেন অক্সিজেন পায়, তখন তোমার ব্রেন দ্রুত কাজ করে। এই জন্য ডাক্তাররা কিন্তু সাজেস্ট করে যে সকালে উঠে আগে পানি খাবেন, দেখবেন ঘুম থেকে উঠে পানি খাবেন, পর্যাপ্ত পরিমাণ পানি খাবেন, ব্রেন ইনস্ট্যান্ট একটা বুস্ট পায়, পানি খেলে ব্রেন সতেজ হয়ে যায়, ঠিক আছে। ওকে, আর যাদের অ্যালার্জি প্রবলেম আছে, বা এখন যেহেতু আবহাওয়া ভালো না, শীতকাল, মাস্ক ইউজ করতে পারো, মাস্ক নেওয়াটা বেটার। এডমিট কার্ডটা অবশ্যই সাথে নিবা, আর যদি রেজিস্ট্রেশন কার্ড নিতে বলে অবশ্যই রেজিস্ট্রেশন কার্ডটা সাথে নিবা। এই কয়টা জিনিস আগেই ফাইলের মধ্যে গুছিয়ে ফেলবা আগের রাতে, ঠিক আছে। বা অনেক আগে থেকে তুমি একটা ফাইল সেট করে রেখে দিতে পারো, এটা আমার বৃত্তি পরীক্ষার জন্য নিয়ে যাওয়ার জিনিস, এখান থেকে কোনো কিছু বের করছি না, কলম 2টা দিয়ে শুধু আগে লিখবা। ওকে, এই তো, এই কয়টা জিনিস চেকলিস্ট দিলাম, অনেক কিছু কথা বললাম, অনেকগুলো ম্যাথ করার চেষ্টা করলাম, একটা প্যাটার্ন দেখানোর চেষ্টা করলাম। কেউ যদি কোনো জায়গায় না বুঝতে পারো, ক্লাসের রেকর্ড ভিডিওটা থাকতে, সো অবশ্যই সেই জায়গা থেকে টেনে টেনে দেখবা, প্রত্যেকটা জিনিস এক্সপ্লেন করা হয়েছে, আশা করি তুমি বুঝতে পারবা। আর খুব ইম্পর্টেন্ট জিনিস, অঙ্ক পড়া যাবে না, অঙ্ক হাতে করতে হবে, প্র্যাকটিস করতে হবে অনেক বেশি বেশি। সবার জন্য অনেক বেশি শুভকামনা রইল, আর অনেক বেশি দোয়া রইল, ভালোবাসা রইল, আমাদের জন্য দোয়া করবা। দেখা হবে ক্লাস 6-এ, এবং আমি একজন বৃত্তিপ্রাপ্ত স্টুডেন্টের টিচার হইতে চাই, ঠিক আছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, টাটা, বাই বাই।